এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম নয়ন মিয়া। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়। ওনার গ্রামের নামটি উনি আমাদেরকে জানিয়েছেন, তবে সেটি প্রকাশ করতে নিষেধ করেছেন বলে আমরা সেটি প্রকাশ করছি না। উনি জানিয়েছেন ঘটনাটি 2002 বা 2003 সালের দিকে ঘটেছিল। আর ওই সময়ে ওনাদের ওই গ্রামে কিছু কিছু বাড়িতে কুয়া ছিল। আগেকার দিনে তো এইভাবে চাপকল সব বাড়িতে ছিল না, আস্তে আস্তে চাপকল এসেছে, কুয়ার প্রচলনটা কমে গেছে। আর যারা অনেক আগে থেকেই কুয়ার পানি ব্যবহার করে অভ্যস্ত, তারা আবার চাপকলটা তখনও বাড়িতে বসাননি। অনেকে ইচ্ছা করে বসাননি, অনেকে আবার খরচের কথা চিন্তা করে ভেবেছেন যে পরে বসাবো। আস্তে আস্তে কুয়ার প্রচলনটা এখন অনেক কমে গেছে। 2002-03 সালের দিকে তখনও কিন্তু কুয়া ছিল। এখন তো 2026 সাল, এখন কুয়া দেখা যায় না বললেই চলে। তো 2002-03 সালে কিন্তু এই নয়ন ভাইয়ের যেই দাদা বাড়ি, ওখানে কুয়া ছিল। সবসময় কুয়ার পানি দিয়েই ওই বাড়িতে রান্না করা হতো। তারপর খাবার পানির জন্য কুয়ার পানিটাই ব্যবহার করা হতো। সন্ধ্যাবেলা দাদি রান্নাঘরে যখন গিয়েছেন, উনি দেখতে পেলেন রান্নাঘরে রাখা পিতলের কলসিতে পানি নেই। চিন্তা করলেন যে পানিটা তো তোলা হয়নি, এখন পানি তো তোলার দরকার। সাধারণত উনি সন্ধ্যার আগেই পানি তুলতেন, এখন তুলতে তো হবেই। ওই সময়ে উনি আশেপাশে ওনাকে সাহায্য করার মতো লোক পাচ্ছিলেন না। কি আর করা, পিতলের কলসি তো এমনি ভারী। তারপরে উনি যে কখনো এই পিতলের কলসিতে পানি তোলেন নাই তা না, অনেকবারই তুলেছেন। হ্যাঁ, উনি কাউকে বলেছেন যে একটু তুলে দিতে, কিন্তু উনি নিজেও কিন্তু এটা দিয়ে পানি তুলে অভ্যস্ত। কুয়া থেকে উনি কুয়া থেকে পানি তোলার জন্য যখন ওই পিতলের কলসিটি নামিয়েছেন, দড়ি দিয়ে বেঁধে যখন নামিয়েছেন, নামানোর পর উনি যখন তুলতে যাবেন, তুলতে যাবার জন্য যখন দড়ি ধরে টান দিয়েছেন, কোনোভাবেই এই কলসিটি আর তুলতে পারেন না। তখন সন্ধ্যা হয়ে গেলেও কিন্তু আশেপাশে কিছুটা আলো অবশিষ্ট ছিল। উনি তখন একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। উনি দেখতে পান কুয়ার ভেতর থেকে কোনো কিছু এই কলসিটিকে ধরে রেখেছে। উনি এই যে টানছেন, কোনোভাবেই কলসিটিকে আর উপরে তুলতে পারছেন না। উনি শুধু এতটুকুই বুঝতে পেরেছিলেন ভয়ঙ্কর দুটি হাত ওই কলসিটিকে ধরে রেখেছে। উনি এরপর চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওনার চিৎকারে আশপাশ থেকে তখন লোকজন জড়ো হয়ে যায়। সবাই কুয়ার কাছে চলে আসে, সবাই তাকিয়ে দেখে এই ভয়ঙ্কর ব্যাপারটা। কারো বুঝতে আর বাকি রইল না ঘটনাটি কি ঘটেছে, কেন উনি চিৎকার চেঁচামেচি করেছেন, কেনই বা উনি এই কলসিটা উপরে তুলতে পারছেন না। তবে লোকজন যখন বুঝে যায়, তখন ঘটে আর একটা ঘটনা। সেটা হলো ওই কলসিটা মনে হলো নিচ দিকে আরেকটু টান দিল ওই ভয়ঙ্কর জিনিসটা। এরপর উপর দিকে কলসিটা মনে হলো ছুঁড়ে দিয়ে দিল। তারপরে কলসিটা একটু উপরে উঠে আবার ধবাস করে পানির উপরে পড়ল। এরপর কলসিটা দাদি অনায়াসেই উপরে তুলে ফেলেন। এটা কিন্তু অনেকের সামনেই হয়েছিল। এই তো গেল একটা ঘটনা। ওই দিন রাতেই ঘটে আর একটা ঘটনা। বলে রাখা ভালো, দাদা পুলিশে চাকরি করতেন, তাই সবসময় বাড়িতে থাকতেন না। দাদা ছুটি পেলে তখন বাড়িতে আসতেন। আর বাড়িতে এই নয়ন ভাইয়ের অন্য চাচা, তারপর নয়ন ভাইয়ের বাবা, ওনারা ছিলেন। দাদা তখনও কিন্তু পুলিশের চাকরি থেকে অবসরে যান নাই, উনি তখনও সার্ভিসেই ছিলেন। সবসময় তো বাড়িতে থাকতেন না, সবকিছু দেখাশোনা কিন্তু বাড়িতে যারা থাকতেন তাদেরকেই করতে হতো। ওই সময়ে গ্রামে হাল চাষ হতো, অর্থাৎ ট্রাক্টর কিন্তু ছিল না তা না, কিন্তু অনেকেই তখনও গরু দিয়ে হাল চাষ করতেন। তখন নাকি এই হাল চাষ করার মানে কোনো একটা উপকরণ হিসাবে মাটির চাক কিছু কিছু জায়গায় লাগতো। বিশেষ করে এই যে আইল, অনেকে হাতাল বলে, এই জিনিসগুলো তৈরি করার জন্য কিন্তু মাটির চাক লাগতো। এই মাটির চাকের জন্য মানুষ কি করতো, নিজ জমি থেকে মাটির চাক না নিয়ে অন্য জমি থেকে মাটির চাক কেটে নিয়ে আসতো, অর্থাৎ মাটি চুরি করে নিয়ে আসতো। এই জিনিসগুলো কিন্তু হরহামেশাই হতো। ওনাদের জমিতেও এই মাটি চুরির হিড়িক পড়ে গিয়েছিল। যেহেতু দাদা বাড়িতে থাকতেন না, আর
এই বিশাল জমি জমা এই জিনিসগুলো কোর্ট মাস থেকে কে নিচ্ছে এটা দেখাও সম্ভব হতো না। এদিকে মাটি যদি কেটে নিয়ে যায়, ভাবে গর্ত সৃষ্টি করে, তাহলে তো ওখানে চাষবাস করা তো আবার ঝামেলা হয়ে যায়। এই জন্য চিন্তা করলেন যে যেহেতু মাটি চুরির হিড়িক পড়ে গেছে, একটু পাহারা দিতে হবে। এই চিন্তা করে এই নয়ন ভাইয়ের আব্বাকে দাদি পাঠান যে যা তো একটু ক্ষেত দেখে আয়, কেউ মাটিটা কেটে নিয়ে যাচ্ছে কিনা, কারা কাটে তা আমরা তো দেখি নাই। তো নয়ন ভাইয়ের আব্বা উনি তো চলে গেছেন, হাঁটাহাঁটি করছেন, রাত 10টা-11টা বেজে গেছে, উনি আর কাউকে দেখেন না। এরপর উনি বাড়িতে চলে আসছেন, এসে বলেন যে কেউ তো মাটিটাটি কাটতেছে না, কাউকে চুরি করতে তো দেখলাম না, অনেকক্ষণ তো হাঁটাহাঁটি করলাম। তখন নয়ন ভাইয়ের মায়ের মনে পড়ে যায় যে ওহো, এই যে মাটির যেই মেঝে আছে এটা তো লেপতে হবে, তারপর চুলাটা একটু ফেটে গিয়েছে, মাটির চুলা ছিল তো, এটা তো মাটি দিয়ে লেপতে হবে, তারও তো 2 ঝাঁকা মাটি দরকার। তখন দাদি নয়ন ভাইয়ের বাবাকে বলেন যে চল তো বাবা, ঝুড়ি নিয়ে আমরা একটু মাটি নিয়ে আসি আমাদের জমি থেকে, এই যে একটু কাজ আছে। তখন মা ছেলে 2জন মিলে রওনা দিয়েছেন ওনাদের জমির দিকে। তো জমির দিকে যখন গিয়েছেন, এরপর নয়ন ভাইয়ের বাবা উনি কোদাল দিয়ে মাটি কেটে ঝুড়িতে ভরেছেন। ঝুড়িটা মাথায় তুলতে গেলে কিন্তু দুইজনেরই সহযোগিতা লাগে, যিনি মাথায় তুলবেন তারও সহযোগিতা লাগে, আর একজনকে তুলে দিতে হবে। নয়ন ভাইয়ের মা তখন কি করলেন, উনি ঝুড়িটা নয়ন ভাইয়ের বাবার মাথায় তুলে দিলেন। ওনাদের ওই জমি থেকে পায়ে হেঁটে বাড়িতে আসতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগার কথা, এর বেশি লাগার কথা না। নয়ন ভাইয়ের বাবা তো মাথায় ঝুড়িটা নিয়ে বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পর উঠোনের এক পাশে ঝুড়ি থেকে মাটি ফেলে আবার জমির দিকে রওনা দিয়েছেন। এদিকে হয়েছে আর একটা ঘটনা। নয়ন ভাইয়ের মা উনি চিন্তা করেছেন যে ছেলে তো গেছে বাড়িতে, তো আস্তে আস্তে আমি একটু মাটি কুপিয়ে রেখে দেই, এরপর এই মাটিটা ঝুড়ির মধ্যে ভরবো। এই চিন্তা করে উনি কোদাল দিয়ে উনি যতটুকু পারেন আর কি মাটি একটু আলগা করে রাখছে যাতে এটা ঝুড়িতে ভরা যায়। ওই সময় একটা জিনিস খেয়াল করেন, ওনাদের জমি থেকে একটু দূরে একজন মহিলা, এই মহিলাটাকে উনি চিনতেন, যার নাম হলো রহিমা। এই রহিমা উনার আবার অন্যের জমি থেকে মাটি চুরি করার বদভ্যাস ছিল। যখন উনি দেখেছেন এটা উনি চিনে ফেলছেন, চাঁদের আলোতে চিনে ফেলেছেন, সমস্যা হচ্ছিল না। আর তাছাড়া ওনারা হারিকেনও নিয়ে আসছিলেন সাথে করে। দাদি আবার চিৎকার করে বলছেন, হ্যাঁ রে রহিমা, বয়স তো কম হইল না, এখনো এই পরের জমি থেকে মাটি চুরি করার বদভ্যাস গেল না। এটা শোনার পর মনে হলো না এই রহিমা কোনো রিপ্লাই দেওয়ার ইচ্ছা আছে, সে ভ্রুক্ষেপই করলো না, কিন্তু সে সেটা শুনেছে। এরপর নয়ন ভাইয়ের মা খেয়াল করলেন এই রহিমা মাটির যেই অংশগুলো কেটেছে এগুলো ঝুড়ির মধ্যে ভরলো, ঝুড়ির মধ্যে ভরে একাই মাথার উপর তুলে নিল, যেটা কিন্তু আসলে তার জন্য পসিবল না। ঝুড়ি মাথায় তোলার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে, বলতে দুজনের সহযোগিতা লাগে, আমরা শুরুতে বলেছি, এটা আমরাও দেখেছি বিভিন্ন সময়। তখন উনি এটা দেখে খুব অবাক হলেন। উনি চিন্তা করছেন কি ব্যাপার, এই রহিমা যার বয়স হয়ে গেছে সে অনায়াসেই এক ঝুড়ি মাটি মাথায় তুলে ফেললো, আর আমার ইয়াং ছেলে সে একা তুলতে পারে না, আমি সহযোগিতা করে মাথায় তুলে দিলাম। উনি অবাকই হলেন। এরপর উনি যেটা দেখে ভয় পেয়ে গেলেন সেটা হচ্ছে এই রহিমা উনি কিন্তু গেলেন আর আসলেন, অর্থাৎ এই মাথায় ঝুড়িটা নিয়ে দ্রুত চলে গেছেন বাড়িতে, চলে আসেন। অথচ এই রহিমার বাড়িটা কিন্তু ছিল এই নয়ন ভাইদের বাসা থেকেও বেশ দূরে, অর্থাৎ পায়ে হেঁটে যেতে ওখান থেকে কমপক্ষে 15 মিনিট লাগার কথা। 1 মিনিটের মধ্যে উনি চলে আসছে। অবাক হলেন যে কি ব্যাপার। প্রথম দিকে চিন্তা করেছেন যে হয়তোবা অন্য কোনো জায়গায় ওই মাটিটা ফেলে দিয়ে আবার এখানে চলে আসছেন। এরপরে আবার সেম দৃশ্য, ঝুড়িতে মাটি ভরে একাই মাথায় তুলে ফেললো, এরপর কোথায় যেন গেল, আবার চলে আসলো। ওনার যখন সন্দেহ লাগলো, ভালো করে খেয়াল করে দেখলেন যে এই যে রহিমা উনি আসলে মাটির উপরে দাঁড়িয়ে নাই, উনি মাটি থেকে প্রায় 1 হাত শূন্যে ভেসে আছেন। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি তো বেশ ভয় পেয়ে গেছেন। উনি চিন্তা করেছেন যে এখন তো এই জিনিসটা এখন আমাকে ধরবে।
এর মধ্যে কি হয়েছে, নয়ন ভাইয়ের বাবা উনি কিন্তু ওই এক ঝুড়ি মাটি রেখে চলে আসছেন। আসার পর জিজ্ঞেস করছেন যে কি মা, কি দেখো ওই দিকে তাকিয়ে। তখন নয়ন ভাইয়ের দাদি বলছেন, দেখ তো বাবা, এই যে রহিমা এখানে দাঁড়ায় আছে, মাটি কাটতেছে। তখন নয়ন ভাইয়ের বাবা তাকিয়ে বলেন যে কই, এখানে তো কেউ নাই, আমি তো কাউকে দেখি না। তখন আর এই বিষয়টা নয়ন ভাইয়ের বাবাকে উনি বলেন নাই, বললে আবার ভয় পেতে পারেন। আর এক ঝুড়ি মাটি নিয়ে তখন দুজনই বাড়িতে চলে আসছেন। বাড়িতে যখন ওরা চলে আসার পর রাতের বেলা যখন ঘুমিয়েছেন, ঘুমানোর পর ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে এই যে দাদি উনি রাত্রে যখন ঘুমিয়ে আছেন ওনার রুমে, হঠাৎ করে একটা নারী কণ্ঠের ডাক ভেসে আসে। আর এই নারী কণ্ঠটা হচ্ছে দাদির মা, যিনি তখনও জীবিত ছিলেন, কিন্তু দাদির গ্রাম কিন্তু ওখান থেকে বেশ কয়েক গ্রাম পরে। এত রাতের বেলা দাদির মা একা একা এখানে চলে আসবেন, এটা তো বিশ্বাস করার মতো না। প্রথমে ডাক দিয়েছে দাদিকে, দাদির নাম ধরে, দাদি উত্তর দেন নাই। দ্বিতীয়বার ডাক দিয়েছে, তখন দাদি বলছেন যে কে মা, তুমি এত রাতের বেলা কিভাবে এখানে আসলা? এটা উত্তর দেওয়ার আসলে উনি সেটা রিপ্লাই করেছেন আর কি, উত্তর দিয়েছেন এইটা বলে ওই ডাকের। কিন্তু অপর পাশ থেকে কিন্তু এটার কোনো রিপ্লাই আসেনি। এরপর যখন ওই জিনিসটা বুঝতে পেরেছে যে দাদির মাথায় এই বুদ্ধিটা চলে আসছে আল্লাহর রহমতে, যে এই জিনিসটা আসলে স্বাভাবিক কিছু না, এত রাতের বেলা ওনার মা তো এখানে আসবে না, তখন নাকি ওই জিনিসটা বলছে যে আজকে 3বার চেষ্টা করলাম তো ধরতে পারলাম না, আর একদিন শুধু পেয়ে নেই তোকে, দেখিস কি করি, তখন কিন্তু তোকে মেরে ফেলবো। এটা বলার পর সবকিছু শান্ত হয়ে যায়। পরবর্তীতে একদিন হুজুর আনা হয়। হুজুর আসার পর ভয়ঙ্কর এক তথ্য দেন, সেটা হচ্ছে যে এই যে বাড়িতে যে কুয়াটা রয়েছে, এই কুয়াতেই সমস্যা, এই কুয়াতেই নাকি একটা জিন রয়েছে। এই জিনটাই ওই সময় কলসটা টেনে ধরেছিল, কিছু একটা করতে পারে নাই, ইচ্ছা ছিল হ্যাচকা টান দেবে, ওই হ্যাচকা টান সহ্য করতে না পেরে দাদি কুয়ার মধ্যে পড়ে যাবে আর তখন দাদিকে মেরে ফেলবে। সন্ধ্যার সময় এই কাজটি করতে গিয়েছিল, সে পারে নাই। এরপর রাতের বেলা যখন সুযোগ পেয়েছে, দাদি তখন একা মাঠের ভিতরে, নয়ন ভাইয়ের বাবা উনি ঝুড়ি নিয়ে বাড়িতে চলে আসছেন। ওই সুযোগে সে একটা ফন্দি ফিকির করেছে, তারপরও পারে নাই। অল্প সময়ের মধ্যে আবার নয়ন ভাইয়ের বাবা চলে আসছে তার মায়ের কাছে, তার দাদির কাছে। এরপর রাতের বেলা আবার দাদির মায়ের কণ্ঠ নকল করে ডাক দিয়ে তাকে ঘর থেকে বাইরে বের করার চেষ্টা চালিয়েছিল। এই নিশি ডাক দিয়ে তাকে বাইরে বের করার চেষ্টা করেও সফল হয়নি। তবে এরপরে ওইরকম কোনো ঘটনা আসলে ঘটেনি। হুজুর বাড়িটা বন্ধ করে দিয়ে যাবেন এরকম কথা বলেন, সেই অনুযায়ী হুজুর সেই চেষ্টাও করেছিলেন, কাজটা করেও ছিলেন, যার কারণে আল্লাহর রহমতে ওরকম ভয়ের ঘটনা পরবর্তীতে আর ঘটেনি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নয়ন ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আর অনেক অনেক ঘটনা আমরা পেতে থাকবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 188তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 188তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন আপু, ওনার নাম রাজিয়া সুলতানা। ওনার বাসা ঢাকার মিরপুর 1-এর টোলারবাগ 2 নম্বর গেটে। ওনার জন্মস্থানও ঢাকাতে। ওনার বাবা একজন সরকারি চাকরিজীবী হওয়ার কারণে ওনার বেড়ে ওঠা সরকারি কোয়ার্টারে। সঙ্গত কারণে জায়গার নামটি উনি উল্লেখ করেননি, কারণ ওখানে কিন্তু এখনো সরকারি কলোনি রয়েছে, নতুন নতুন আরও বিল্ডিং হয়েছে, অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন। তবে উনি যখন ছোট ছিলেন, ওনার বর্তমান বয়স 32 বছর বলে জানিয়েছেন, তো উনি যখন ছোট ছিলেন তখন কিন্তু ওখানে এখন যেরকম নতুন নতুন বিল্ডিং হয়েছে এরকম তখন ছিল না। আর ওনারা যেই বিল্ডিংটাতে থাকতেন ওটা ছিল 6 তলা। ওনাদের আশেপাশে আরো কিছু বিল্ডিং ছিল, তবে সেগুলো কিছুটা দূরে দূরে। 6 তলা বিল্ডিং এর 3 তলাতে ওনারা থাকতেন। ওনাদের ওই বিল্ডিং এর 2 তলাতে নাকি
ভয়ঙ্কর কিছু সমস্যা ছিল। ওনারা রাত হলে পারতপক্ষে খুব একটা দরকার ছাড়া নিচে নামতেন না। আর যখনই ওনারা 3 তলা থেকে 2 তলা হয়ে নিচতলাতে নামতেন, তখনই নাকি শরীরটা কেমন যেন ভারী হয়ে যেত। মনে হতো কেউ ওনাদের সাথে সাথে নামা শুরু করেছে ঠিক 2 তলা থেকে। আবার যখন ওনারা নিচতলা থেকে 3 তলাতে উঠতে যাবেন, যখনই 2 তলা পার হয়ে উপরের দিকে ওঠা শুরু করবেন, তখনই মনে হতো শরীরটা ভারী হয়ে গেছে আর ওনাদের পেছনে পেছনে আবার কেউ উপর দিকে উঠছে। ওই জায়গাটাতে আসলে মনে হতো কেউ ওনাদেরকে দেখছে বা কেউ পাশে দাঁড়িয়ে আছে। 2 তলার সিঁড়ির ওখানে লাইট লাগালেও সেই লাইটটা নাকি ফিউজ হয়ে যেত। কখনো দেখা যেত ভেঙে গেছে, আবার কখনো দেখা যেত লাইটই নাই। হতে পারে চোর নিয়ে গেছে, কিন্তু চোর তো আর লাইট ভাঙবে না। তো এরকম কিন্তু হতো সেখানে। 2 তলার ডান পাশের যে ফ্ল্যাট, সেইখানে নতুন কোনো পরিবার আসলে কেউই নাকি বেশি দিন টিকতে পারতো না। ওই ফ্ল্যাটে 3 জন ব্যক্তি মারা গিয়েছিলেন। একজনের একটা সন্তান হয়েছিল, সেই বাচ্চাটিও মারা যায়। এরপর থেকে ওই বাসাটা কেউ আর নিতে চাইতো না। সাধারণত সরকারি চাকরি যারা করেন, কোয়ার্টার পাওয়াটা কিন্তু বেশ টাফ একটা ব্যাপার। অনেক কষ্ট করতে হয় কোয়ার্টার পাওয়ার জন্য। সেখানে সরকারি কোনো একটা কোয়ার্টার ফাঁকা থাকবে, এটা কিন্তু চিন্তা করলেই অবাক লাগে, কিন্তু এটাই ছিল বাস্তবতা। ওই ফ্ল্যাটটা নিয়ে অনেক কথা হতো। শুধু ওই ফ্ল্যাট না, অর্থাৎ ওই ফ্লোরে যে 2টো ফ্ল্যাট ছিল, এই 2টো ফ্ল্যাট নিয়েই কিন্তু অনেক কথা হতো। যখনই নতুন কেউ আসতো, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করত, দ্রুত তাদের বরাদ্দ বাতিল করে তারা অন্য কোথাও চলে যেত, অথবা অন্য কোথাও বদলি হয়ে চলে যেত। এরকম কিন্তু অনেক হয়েছে, অনেক। তারা আসলে কি ধরনের প্রবলেম ফেস করেছে এই বিষয়গুলো তো ওভাবে আলোচনা করতো না, তবে তারা অনেক ধরনের প্রবলেম ফেস করেছে এটা তারা বলতো, এবং দ্রুত চলে যেত, কারোর সাথে ওভাবে শেয়ারও করতো না। এইভাবেই কিন্তু চলছিল। একদিন হয় কি, এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, এই যে রাজি আপু, ওনার আব্বু আম্মু ওই সময় বাসায় ছিল না, গ্রামের বাড়িতে গিয়েছিল। ওনারা যে কয়েকজন বোন ছিলেন বাসায় একা ছিলেন। ওনারা 4 বোন আর এক ভাই আছে। তো ওনাদের যে ছোট ভাই আব্বু আম্মুর সাথে গিয়েছে, আর ওনার যে বড় বোন, তার নতুন বিয়ে হয়েছে, তখনও তাকে আসলে তুলে দেওয়া হয়নি, অর্থাৎ শ্বশুরবাড়ি থেকে তখনও উঠিয়ে নেয়নি। মাঝে মাঝে ওনার দুলাভাই আসতেন, তো ওই দিন এসেছিলেন। কেননা তাকে খবর দেওয়া হয়েছিল বাড়িতে তো ওনার আব্বু আম্মু নাই, ছোট ভাইও নাই, বাড়িতে 4 জন মহিলা, এখন একজন পুরুষ সদস্যকে তো আসতে হবে। এরকম একটা পরিবেশে একটা সেফটির ব্যাপার রয়েছে। এই জন্যই তার দুলাভাইকে খবর দেওয়া হয়েছিল যে ওনার আব্বু আম্মু তো গিয়েছেন, যেন ওনার দুলাভাই চলে আসেন। তো খবর পাবার পর ওনার দুলাভাই চলে আসেন। ওনার দুলাভাই যখন এসেছেন, তখন রাত 9টা কি 9:30 বাজে। ঢাকা শহরে রাত 9টা 9:30 আসলে ঢাকা শহরের বাস্তবতায় কোনো রাতই না, এরকমটাই বলতে হবে। গ্রামের বাস্তবতা সেটা আলাদা। তো উনি আসার পর ওনার তো শ্যালিকেরা আছেন, তাদের জন্য নাস্তা কেনারও আসলে উনি সময় পান নাই, এত দ্রুত চলে আসছেন। তখন উনি কি করেছেন, এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সুলতানা আপু, অর্থাৎ রাজিয়া সুলতানা আপু, তো ওনাকে বলেছেন যে কিছু কিনে আনার ব্যবস্থা করো। উনি তো মাত্র আসছেন ক্লান্ত হয়ে। সাধারণত ওনাদের বাসার টুকিটাকি জিনিস কিনতে হলে এই রাজিয়া সুলতানা আপুই নিচে নামতেন। তবে ওনার সাথে ওনার মেজ বোন থাকতেন। ওনার মেজ বোন একটা দূরত্ব পর্যন্ত গিয়ে দোকান পর্যন্ত আর যেতেন না। আর সবার যে বোন, সে তো ছোট, সে দোকানে গিয়ে আসলে ওভাবে জিনিসপত্র কেনাকাটা এটা ওইভাবে সে বুঝতো না ওই সময়ের প্রেক্ষাপটে আর কি। এই জন্য এই রাজিয়া সুলতানা আপুই উনি বেশিরভাগ সময় যেতেন এবং কিছুটা পথ এগিয়ে দিতেন ওনার মেজ বোন। ওনার মেজ বোন 3 তলার একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন। উনি বলছেন যে রাত হয়ে গেছে, আমি আর নামবো না, তুই নাম, আমি এখানে দাঁড়াইছি, তুই নেমে যা। তো উনি নামা শুরু করেছেন। তো নামতে নামতে যখন 2 তলার ওই জায়গাটাতে এসেছেন, ওখানে আসার পর ওই জায়গাটা তো অন্ধকার, ওখানে তো লাইট থাকে না, নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, চুরি হয়ে যায়। ওই জায়গাতে উনি যখন আসছেন,
উনি খেয়াল করেন যে একটা বাচ্চা মেয়ে সিঁড়ির ওই জায়গাটাতে পায়চারি করতেছে। আমরা যখন সিঁড়ি দিয়ে নামি বা উঠি, আমরা দেখি সিঁড়িটা যেখানে বাঁক নেয় ওই জায়গাটাতে কিন্তু একটা স্পেস থাকে, সমান্তরাল স্পেস থাকে। ঠিক ওই জায়গাটাতে একটা বাচ্চা পায়চারি করছে। পায়চারি কেমন, অনেক সময় যারা পরিণত বয়স্ক মানুষ তারা কোনো বিষয় চিন্তা করছে, গভীরভাবে কোনো বিষয় বোঝার চেষ্টা করছে, পিছনে হাত দিয়ে যেভাবে পায়চারি করে, একবার এক পাশে যায় আর এক পাশে আসে, মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে, বয়স 3 কি 4 বছর হবে, চুলগুলো মাথার সামনের দিকে ঝুলিয়ে দেয়া, এলোমেলো চুল। এই মেয়েটা পায়চারি করছে। 3 তলাতে যেহেতু লাইট ছিল, আবার নিচ তলাতেও লাইট ছিল, শুধু দোতলার ওই জায়গাটাতে লাইট ছিল না। এই লাইটগুলোর কারণে ওই জায়গাটাতে যে একদম ঘুটঘুটে অন্ধকার এটা বলা যাবে না, তবে আলোকিত না ওভাবে, পথ চলতে কোনো অসুবিধা হয় না। তো ওই মেয়েটা ওখানে এইভাবে পায়চারি করছে। উনি যখন এই মেয়েটাকে দেখেছেন, দেখার পর এই মেয়েটা তার দিকে তাকায়, তখন উনি মারাত্মক ভয় পান। উনি দেখেন যে এই মেয়েটার আসলে চোখ, নাক, মুখ বলতে কিছুই নেই, সবই সমান। ফেসটা একদম ধবধবে সাদা এটা বলা যাবে না, তবে মোটামুটি ফর্সা, কিন্তু তার মুখমণ্ডল বলে আসলে কিছু নাই। আমাদের যেভাবে মুখমণ্ডলে চোখ, নাক, মুখ এরকম থাকে, তার এটা কিছুই নাই। যখনই উনি এটা দেখেছেন, উনি তো দিয়েছেন এক চিৎকার দিয়ে উনি 3 তলার দিকে ওঠা শুরু করেছেন। 3 তলার দিকে ওঠা যখন উনি শুরু করেছেন, কি মনে করে পেছন দিকে উনি যখন তাকালেন, তাকানোর পর দেখেন আর একটা ভয়ঙ্কর দৃশ্য। এই যে বাচ্চা মেয়েটার মতো অবয়ব, এই অবয়বটা মাকড়সার মতো 2 হাত 2 পা দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে ওনার পিছন পিছন উঠছে। এই জিনিসটা আবার উপর থেকে ওনার মেজ বোনও দেখেছে। উনিও তো এটা দেখে ভয় পেয়েছেন। উনি কিছুটা নিচে নেমে এসেছেন যাতে করে ওনার বোনকে তাড়াতাড়ি করে ধরতে পারেন। উনি কিছুটা নিচে নেমে এসেই এই রাজিয়া সুলতানা আপুর হাতটা ধরে আবার উপর দিকে রওনা দিয়েছেন। দ্রুত ঘরের ভিতরে ঢুকে ওনার দুলাভাইকে ডাকা শুরু করছেন, ওনার বড় আপুকে ডাকা শুরু করছেন। তো ওনারা আসছেন, কি হয়েছে উনি সব কথা বললেন যে উনি এটা দেখেছেন, আর এই মেজো আপু দেখেছেন এই বিষয়টা। তখন দুলাভাই উনি বাইরে বের হলেন, তখন তো আর কিছু নাই। রাত কিন্তু 9:30 বাজে, 9টা থেকে 9:30 এরকম আর কি সময়। এর ভিতরে কিন্তু এই ঘটনাটা ঘটলো। এরকম কিন্তু অসংখ্য ঘটনা ওখানে হয়েছে। আর একটা বিষয়, মাঝে মাঝে ওনার মেজো আপু যখন ওনার সাথে নিচে নামতেন, বিশেষ করে রাতের বেলা, সবসময় যে 3 তলায় দাঁড়ায় থাকতেন বিষয়টা এরকম না, মানে একটা জায়গা পর্যন্ত যেতেন, এরপরে এই রাজিয়া সুলতানা আপু দোকানে যেতেন। যখন ওনার মেজো আপু দাঁড়াতেন, তখন নাকি ওনার গা ঘেঁষে একটা কালো কুকুর দাঁড়াতো। এই কুকুরের শরীর থেকে খুবই বিশ্রী রকমের পচা দুর্গন্ধ বের হতো। এই কালো কুকুরটা একদম ওনার শরীর ঘেঁষে দাঁড়াতো, অর্থাৎ তার শরীরের সাথে স্পর্শ করে দাঁড়াতো। আর উনি যখন আবার যদি চিন্তা করতেন যে আমি ব্যাক করে আবার বাসায় যাব, সেই এরকম গা ঘেঁষে ঘেঁষেই তার সাথে সাথে হাঁটতে হাঁটতে ওই বাসা পর্যন্ত চলে আসতো। এই বিষয়টা কিন্তু একাধিকবার উনি ওনার পরিবারকে জানিয়েছিলেন। ওনার মা বাবা এই বিষয়টা ওনাকে ওইভাবে গুরুত্ব দিয়ে বুঝান নাই যাতে করে উনি ভয় পাবেন। যদি ওনারা খুব বেশি গুরুত্ব দেন তাহলে তো মেজো আপু ভয় পেতে পারেন। ওনার আম্মু বলতেন যে ও কিছু না, ওই এমনি কুকুর, হয়তোবা তোকে দেখলে চলে আসে। অনেক সময় হয় না যে কিছু কিছু কুকুর নির্দিষ্ট কোনো মানুষকে দেখলে এগিয়ে আসে, লেজ নাড়ায়। উনি বুঝিয়েছেন যে এরকমই কোনো কিছু একটা হবে, কিন্তু এখানে যে অন্য কোনো বিষয় ছিল এটা বলতে চাইতেন না, বললে ভয় পাবেন এই চিন্তা করে। ওই কোয়ার্টারে নাকি এরকম আরো অসংখ্য গল্প আছে। তো যাই হোক, এবার আসি পরবর্তী ঘটনায়। অর্থাৎ উনি ছোট ছোট 3টি ঘটনা পাঠিয়েছেন, প্রথমটা তো শেয়ার করলাম। পরবর্তী যে ঘটনাটা, এটা ওনার দাদার সাথে ঘটেছিল। ওনার দাদা ব্রাহ্মণবাড়িয়াতে থাকতেন। উনি কিন্তু 7 গ্রামের সর্দার বা মাতুব্বর ছিলেন, অনেক আগের ঘটনা। আর ওনার দাদা অত্যাধিক সাহসী একজন মানুষ ছিলেন, সেই সময়ের বিএ পাশ করা একজন ব্যক্তি। ওই সময় তো এরকম বিএ পাশ করা লোক খুব একটা দেখা যেত না, সবাই তাকে খুবই সম্মান করত। উনিও গ্রামের বিভিন্ন সালিশ বিচার হলে সেখানে যেতেন, দাওয়াত পেতেন সালিশ বিচার করার জন্য, সেখানে যেতেন। আর কোনো সমস্যা হলেই তার কাছে আসতো সমাধানের জন্য, বিশেষ করে সালিশ বিচার সংক্রান্ত বিষয় যেগুলো আর কি। ওনাকে যে ডাকতেন তা না, অনেক সময় ওনার কাছেও তারা চলে আসতো। তো একদিন তেমনি একটা বিচার শেষে উনি বাসায়
ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। উনি যখন বাসার একদম কাছাকাছি চলে আসছেন তখন দেখতে পান বাসার ডান পাশে একটা বাঁশঝাড় ছিল, ওই বাঁশঝাড়ের ওখানে একটা মেয়ে তার দিকে উল্টো করে বসে আছে, তার দিকে পিঠ দিয়ে বসে আছে। দাদার একজন চাচাতো বোন ছিল যার মানসিক সমস্যা ছিল, সে প্রায় সময় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বসে থাকতো, শুয়ে থাকতো। দাদা কখনো দেখলে তাকে সবসময় ডাক দিয়ে সাথে করে বাসায় নিয়ে আসতেন। সেদিনও সেখানে ওই মেয়েটাকে দেখে দাদা ভেবেছেন এটা হয়তো তার সেই বোন। উনি পেছন থেকে তার বোনের নাম ধরে ডাকাডাকি করছে, বারবার ডাকছে, কোনোভাবেই সে সাড়া দিচ্ছে না। এরকমটা কিন্তু হয় না, দাদা ডাক দিলেই কিন্তু মেয়েটা সাড়া দিত। কয়েকবার ডাকার পরও যেহেতু সে সাড়া দিচ্ছে না, দাদা চিন্তা করলেন ও হয়তো বা আজকে মানসিকভাবে আরো বেশি মানে অসুস্থ, এই জন্য হয়তো বা সে উত্তর দিচ্ছে না। যেহেতু তার মানসিক সমস্যা ছিল, সবসময় যে উত্তর দেবে এটাও তো আশা করা বোকামি, তাই না? তো দাদা চিন্তা করলেন যাই ওকে একটু ধাক্কা দেই, তারপর হাত ধরে নিয়ে যাই। তাদের সামনের দিকে এগিয়ে গিয়েছেন, গিয়ে তাকে একটা হালকা করে আলতো করে একটা ধাক্কা দিয়েছেন। তখন হয় কি, ওই জিনিসটা ঘাড় ঘুরিয়ে দাদার দিকে তাকায়। যখনই ঘাড় ঘুরিয়ে দাদার দিকে তাকিয়েছে তখনই তো দাদা বুঝতে পেরেছেন যে সর্বনাশ, এইটা তো তার বোন না, এইটা তো ভয়ঙ্কর কোনো একটা প্রাণী। দাদার ভাষ্য মতে এই জিনিসটার দাঁতগুলো সুচালো ছিল, চোখা 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 লম্বা লম্বা সুচালো দাঁত, উপরের পাটির দাঁতের সাথে নিচের পাটির দাঁত একদম ঢুকে গেছে। মানে এপাশ ওপাশ মাঝখানে যে গ্যাপগুলো আছে, নিচের পাটির চোখা চোখা দাঁত উপরের পাটির মধ্যে ঢুকে গেছে, উপরের পাটির চোখা চোখা দাঁত নিচের পাটির ফাঁকা অংশের মধ্যে ঢুকে আছে। দাঁতগুলো মুখ থেকে অনেকটাই বেরিয়ে আছে। এর চোখ দুটো মানুষের মতো, তবে কিছুটা বড়, আর চোখ দুটো লাল টকটকে, আর এমন লাল টকটকে মনে হচ্ছে চোখের মধ্যে হালকা আলো জ্বলছে। এইরকম দৃশ্য যখন উনি দেখেছেন তখন তো উনি ঘুরে দৌড় দেবেন এরকম চিন্তা যখনই করেছেন, তখনই ওই জিনিসটা দাদার উপর হামলে পড়ে। ওই জিনিসটার হাতে বেশ লম্বা লম্বা নখ ছিল, নখ দিয়ে এলো পাথারি দাদার শরীরে আঁচড় দিচ্ছিল। দাদা তখন বুঝতে পারলেন যে এর হাত থেকে তো আসলে সহজে মুক্তি নাই, এমন ভাবে আঁচড় দিচ্ছে দাদার কেটে একদম রক্তারক্তি অবস্থা হয়ে যাচ্ছে। দাদা তখন কিভাবে বাঁচবেন, তাকে কিভাবে প্রতিহত করবেন? আমাদের সামনে যদি কেউ আসে, লাঠি নিয়েও আসে, আমরা কিন্তু আগে হাতটা সামনের দিকে এগিয়ে দিই, হাত দিয়ে সেটা প্রতিহত করার চেষ্টা করি। দাদা হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করছেন, হাতের উপরে বারবার আঁচড় দিচ্ছিল। দাদা তখন কি করবেন? উনি আসলে কিং কর্তব্য বিমূঢ় হয়েই ওই জিনিসটা চুল উনি চেপে ধরেছেন, চুলের মুঠি চেপে ধরেছেন। যখন মুঠি চেপে ধরেছেন মনে হলো এই জিনিসটার চুল অনেকটা পাটের আঁশের মতো। উনি এরপর বুঝতে পারলেন যে এই জিনিসটার চুলও বেশ বড় বড়। উনি অনেক কৌশলে অল্প সময়ের মধ্যেই ওই জিনিসটার যে চুল ছিল, চুল দিয়ে ওটার গলার উপর একটা প্যাচ দিয়ে খুব শক্ত করে ধরে ফেলেছেন। এর ভেতরে কিন্তু সে আঁচড় দিয়েই যাচ্ছে তার সাধ্য অনুযায়ী। যখনই এই চুল দিয়ে গলার উপর একটা প্যাচ দিয়ে তাকে আটকে ফেলতে সক্ষম হয়েছেন, তখনই নাকি ওই জিনিসটা কিচির মিচির বা ক্যাচ ক্যাচ করে কি যেন একটা বলছে, কিন্তু কি বলছে এটা দাদা বুঝতে পারছে না। একটা সময় কি হয়, ওইভাবে প্যাচ দেওয়া অবস্থাতেই ওই জিনিসটা হুট করে একটা আলোর গোলা হয়ে ছুটে চলে যায় দাদার হাতের ভেতর থেকেই এবং মিশে যায় ওই বাঁশের ভেতরে। কিন্তু এইখানে একটা ঘটনা ঘটে, দাদা যে ওই জিনিসটা চুলের মুঠি চেপে ধরেছিলেন শক্ত করে, দাদার হাতের ভিতরে কয়েকটা এই চুল চলে এসেছিল। ওই জিনিসটা যখন আলোর গোলা হয়ে চলে যায় তখনও কিন্তু কয়েকটা চুল দাদার হাতের ভিতরে ছিল। দাদা এই চুল নিয়ে বাড়িতে চলে যান, এরপর একটা কাচের বোতলের মধ্যে রেখে দিয়েছিলেন। এই চুল এটা কিন্তু ওনার পরিবারের অনেকেই দেখেছে। এই যে রাজিয়া সুলতানা আপু বলেছেন যে ওনার বড় বোন, উনিও এটা দেখেছেন। তারপর ওনার বাসায় যারা আছেন সবাই তাকে সবাই এই জিনিসটাকে দেখেছেন। এই ঘটনার পর 2 মাস দাদা নিজের হাতে কোনো কিছু খেতে পারতেন না, কেননা ওনার 2 হাতে নাকি এমন দুর্গন্ধ হয়েছিল, উনি সাবান দিয়ে হাত ধুলেও দুর্গন্ধ হাত থেকে যায় না, যার কারণে উনি নিজের হাতে খেতে পারতেন না, অন্যের সহযোগিতা নিয়ে ওনাকে খেতে হতো। 2 মাস পরে আল্লাহর রহমতে সমস্যা চলে গিয়েছিল। তবে এরপরে যেটা হয় সেটা হচ্ছে ওই পেতনিটা, ওই বাঁশঝাড়ের যে পেতনিটা, এই পেতনির চুল তার কাছে থাকার কারণে কিছুটা হলেও নাকি বশীভূত হয়ে যায়। দাদা নাকি ডাকলেই চলে আসতেন। দাদা যে সবসময় ডাকতেন বিষয়টা এরকম না,
কিন্তু উনি ডাকলেই ওই পেতনিটা চলে আসতে বাধ্য হতো। আর দাদিকে নাকি কয়েকবার দেখা দিয়েছে, তবে ওরকম বিভৎস চেহারা নিয়ে না, একদম নতুন বউয়ের সাজ যেরকম থাকে ওই রকম সাজে সুন্দর চেহারায় দেখা দিয়েছিল। তো এটাই ছিল একটা ঘটনা। এরপরে ওই চুলের কি হয়েছিল এটা অবশ্য রাজিয়া সুলতানা আপু উনি জানান নাই, যে চুলটা দাদা পরবর্তীতে কি করেছিলেন, ওই পেতনিকে ফেরত দিয়েছিলেন কিনা, এটা অবশ্য উনি জানান নাই। আশা করি উনি পরবর্তী ঘটনাতে আমাদেরকে সেটা জানাবেন। এরপরে আসি তৃতীয় এবং শেষ ঘটনায়, অর্থাৎ ওনার যে ঘটনা আর কি। ওনার দাদার আপন চাচা ছিলেন একজন পীর, বেশ আধ্যাত্মিক একজন মানুষ ছিলেন। ওনাদের বাড়ি পীর বাড়ি নামে পরিচিত। আর দাদার আপন চাচাকে ওনারা বড় বাবাই বলেন আর কি। তো যাই হোক, এই ঘটনাটা মহান মুক্তিযুদ্ধেরও অনেক আগের। আর এই যে দাদা যার কথা আমরা শেয়ার করলাম মাত্রই, উনি তো একজন সর্দার গোছের লোক ছিলেন, বিভিন্ন জায়গায় দাওয়াত পেতেন, বিচার সালিশ করতেন আর কি। তেমনি একটা জায়গায় দাওয়াত পেলেন, ওই বাড়িতে উনি গিয়েছেন। সব কাজ শেষ করার পর ফেরার সময় হতে হতে অনেক রাত হয়ে যায়, কারণ বিচার সালিশ যখন শুরু হয় একদম সময় মেপে যে সেটা শেষ হবে, এক কথার পিঠে আরো অনেক কথা আসে, আবার সেই কথার পিঠে আরো অনেক কথা চলে আসে, বিভিন্ন ধরনের মতামত চলে আসে। এরপরে গিয়ে একটা সিদ্ধান্তে আসতে হয়, নির্দিষ্ট সময় মেপে আসলে এই কাজগুলো হয় না। তো যখন উনি এই কাজ শুরু করেছেন শেষ হতে তো অনেক রাত হয়ে গেল। তো যেই বাড়িতে গিয়েছেন সেই বাড়ির লোকজন বললেন যে আপনি যেই পথ দিয়ে যাবেন এই পথে তো একটা বাসার রয়েছে, ভয় আছে, আপনি আজকে আমাদের বাড়িতে থেকে যান। যেহেতু তারা দাওয়াত দিয়েছে নিয়ে আসছে, তো দাদা সেই বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, কিন্তু বললেন যে না, আমি আসলে বাইরে থাকতে পারবো না, আমাকে বাসায় যেতেই হবে। আর ওই সময় তো টর্চ লাইটের ব্যবহার এরকম ছিল না, তখন অনেকেই হারিকেন নিয়ে চলাফেরা করতেন। দাদা উনি ওখান থেকে বেরিয়ে গেলেন, তবে ওনার কাছে ওই সময় হারিকেন ছিল না। উনি যখন বের হয়েছেন, বের হবার পর হাঁটতে 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 যখন উনি ওই বাঁশঝাড়ের কাছাকাছি চলে আসছেন, তখন দেখেন 3 থেকে 4 বছরের কয়েকটা বাচ্চা বাঁশঝাড়ের পাশে খেলাধুলা করছে। দাদা প্রথম দিকে চিন্তা করেছেন যে এই রাতের বেলা কার ছেলে পেলে এইভাবে রাস্তায় খেলাধুলা করছে, থাক করে করুক, আমি আমার মতো চলে যাই। তো উনি ওনার পথ দিয়ে যখন হাঁটা শুরু করেছেন, এর মধ্যে হয় কি, হুট করে একটা বাচ্চা এসে দাদার ডান পা জড়িয়ে ধরে বসে পড়ে। এই বাচ্চাটা এত শক্তভাবে পা জড়িয়ে ধরে বসে পড়েছিল, দাদা তার পাটাই সহজে নাড়াতে পারছিলেন না। দাদা তো বলছেন যে এই ছাড় ছাড়, আমার পা ছাড়, আমাকে যেতে দে। কিন্তু এই জিনিসটা তো পা ছাড়েই না, বরং হি 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 করে হাসছে, ভেঙচি কাটছে। এরপর দাদার হয়ে যায় রাগ, যে এইভাবে ভেঙচি কাটছে, উনি একটা সম্মানিত মানুষ, যদি এইভাবে কেউ ভেঙচি কাটে, এমনি হাসে ঠিক আছে, বাচ্চা মানুষ, তো ভেঙচি কাটা শুরু করেছে। দাদার তখন রাগ হয়ে যায়, দাদা অনেক কষ্টে পাটা উঁচু করে একটু ঝাড়া দিয়েছেন। এরপর ওই বাচ্চাটা পা ছেড়ে দিয়েছে। দাদা আবার তখন কি করেছেন, উনি ওই বাচ্চাটার শরীরে দিয়েছেন বেদম জোরে এক লাথি। লাথি দেওয়ার পর দাদা ভেবেছিলেন হয়তো বা কিছুটা পথ সামনের দিকে ছিটকে পড়ে যাবে, এরকম আর কি, হয়তো বা কয়েক হাত সামনের দিকে ছিটকে পড়ে যাবে। কিন্তু না, হলো কি, লাথি দেওয়ার সাথে সাথে একদম ফুটবলের মতো ওই জিনিসটা বাঁশঝাড়ের কাছে গিয়ে আছড়ে পড়লো, একদম উড়ে গিয়ে আছড়ে পড়লো। পড়ার পরপরই 2-3 মাসের বাচ্চা যেভাবে কান্নাকাটি করে সেভাবে কান্নাকাটি করছে। উনি এটাও খেয়াল করলেন এই বাচ্চার আকারটা এখন ওরকম 2-3 মাসের বাচ্চার মতোই হয়ে গেছে। তখন দাদা বুঝতে পারছেন যে সর্বনাশ, ঘটনাটা উনি কি ঘটিয়ে ফেলেছেন। উনি দ্রুত দোয়া দরুদ পড়তে পড়তে ওখান থেকে বাসায় চলে আসতে সক্ষম হন। এর ভিতরে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু বাসায় উনি আসার পর খাওয়া দাওয়া করে শুয়েছেন। এরপর ওয়াশরুমে যাওয়ার জন্য আর ঘুম ভেঙে যায়। উনি ওয়াশরুমে যাওয়ার জন্য যখন বাইরে বের হয়েছেন, ওয়াশরুমে যাওয়ার জন্য যখন হাঁটা শুরু করেছেন, তখনই মনে হচ্ছে ওনার ডান পায়ের শক্তি আস্তে আস্তে কমে যেতে শুরু করেছে। এই হাঁটতে হাঁটতে উনি উঠোনে পড়ে যান, উনি আর এক পা নাড়াতে পারছেন না। তখন তো দাদিকে ডাক দিয়েছেন, দাদি উঠে আসছেন। তখন দাদা বলেন যে দ্রুত আমার চাচাকে গিয়ে ডেকে নিয়ে আসো, অর্থাৎ এই যে আমাদের রাজিয়া সুলতানা আপা আর কি, তো ওনার যিনি বড় বাবা হন আর কি,
দাদার আপন চাচা। তো তাকে গিয়ে ডেকে নিয়ে আসো। এরপর তাকে ডেকে নিয়ে আসা হয়। তো উনি আসেন, উনি আসার পর দাদাকে ঘরের ভিতরে নিয়ে যান, পায়ের উপর হাত বুলাচ্ছেন, ওনার এক হাত দিয়ে আর বলতেছেন যে কাজটা তো ঠিক করো নাই, তুমি তুমি পা থেকে ঝাড়ি দিয়ে ফেলে দিছো, এই পর্যন্ত ঠিক আছে, এরপর তুমি লাথি দিতে গেলা কেন? ওরা তো তোমাকে একটু ভয় দেখাতে আসছিল, মজা করতে আসছিল, তুমি এভাবে লাথি দিলা, এই জন্যই তুই ক্ষিপ্ত হয়ে তোমার পাটা অবশ করে দিয়েছে। তবে ভয় পেও না, আমি তোমার পাহারার জন্য একটা শক্তিশালী জিন একে নিযুক্ত করে রেখেছি, তাকে আদেশ দিয়েছি, তুমি যখন বাইরে যাও, রাত করে বাড়িতে ফেরো, তোমার সাথে যেন সে সবসময় থাকে। এরপর হয় কি, উনি এভাবে মালিশ করতে করতে একটা সময় ওনার হাত পায়ের উপর থেকে যখন তুলে ফেলেন, পা একদম স্বাভাবিক হয়ে যায়, আবার আগের মতো একদম ফিট উনি। তো এই যে জিনটাকে দাদার সাথে পাহারায় দিয়ে রেখেছিলেন, দাদা যখন বাইরে কোথাও যেতেন তখন ওই জিনিসটার উপস্থিতি উনি টের পেতেন। দাদা যখন হাঁটতেন, পেছনে আবার হাঁটার শব্দ হতো, পেছন থেকে বলতো যে আপনি ভয় পাবেন না, আমি আছি, আপনি হাঁটতে থাকেন, কোনো সমস্যা নেই। তো দাদা উনি সাহস করে সবসময়, যেহেতু বিভিন্ন জায়গায় যেতেনি, বিপদ আপদেরও সম্ভাবনা ছিল, এই জন্য এরকম একজন সঙ্গীকে পেয়ে দাদাও খুব খুশি হন। তো এই জিনিসটা বহুদিন দাদার সাথে এইভাবেই পাহারায় নিযুক্ত ছিল, আর তার নামও ছিল নাকি দাদার নামেই। অনেক সময় অনেক জিন, এই রাজিয়া সুলতানা আপুর ফুপি, চাচা, অনেকেই দেখেছেন, ওনাদের বাড়িতে যারা ছিলেন অনেকেই দেখেছেন, জিন দেখেছেন। আর কোয়ার্টারেও নাকি আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে, যেটা পরবর্তীতে উনি পাঠাবেন বলে জানিয়েছেন। তো ওনাকে অনুরোধ করব, ওই পেতনির চুলটা পরবর্তীতে কি হলো সেটা আমাদেরকে পরবর্তী ঘটনায় জানাবেন, এবং ওনার কাছ থেকে ইনশাল্লাহ আরো ঘটনা পাবো, যেহেতু ওনার কাছে আরো অনেক ঘটনা আছে। ধন্যবাদ জানাচ্ছি রাজিয়া সুলতানা আপুকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জিয়ন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ৯ নং ধারা ইউনিয়নের ধারা বাজারে। উনি জানিয়েছেন যে ছোটবেলা থেকেই প্যারানরমাল বিষয়ে আগ্রহ অনেক বেশি, জিন কিভাবে দেখা যাবে এটা নিয়ে ওনার মধ্যে আগ্রহ কাজ করত। তাই অনেক সময় রাত বিরাতে একা একা ঘোরাঘুরি করতেন, এখনো নাকি করেন। তবে দীর্ঘ সময় কোনো ধরনের কোনো অস্বাভাবিক বিষয় ওনার চোখে পড়েনি, কিন্তু কখনো যে পড়বে না তা তো না। বর্তমানে উনি অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করছেন। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। সূত্রপাত 2025 সালের সেপ্টেম্বর মাসে। এক রাতে উনি অদ্ভুত এক স্বপ্ন দেখতে পান। স্বপ্নটা ছিল এমন যে ওনার নানির মা, যাকে উনি মায়া বলে ডাকেন, তার বয়স অনেক, 90-এর উপরে, উনি বিছানা থেকে উঠতে পারেন না, ম্যাক্সিমাম সময় উনি শুয়েই থাকেন। উনি স্বপ্নের মধ্যে দেখেন যে উনি নানু বাড়িতে গিয়ে উঠোনে হাঁটাহাঁটি করছেন। এমন সময় নানুর মা মায়া ওনাকে ডাক দেয়। উনি ঘরে এসে দেখেন যে ওই মায়া উঠে বিছানায় বসে আছে, চেহারাটা খুবই ভয়ঙ্কর রকমের দেখাচ্ছে। স্বপ্নেও উনি খুব স্পষ্টভাবে সেটা দেখতে পাচ্ছিলেন এবং উপলব্ধি করতে পারছিলেন। চেহারাটা ছিল এরকম যে মুখটা অস্বাভাবিক রকমের সাদা, দাঁতগুলো তীক্ষ্ণ ধারালো, চোখগুলো জলজল করছে, আর উনি একটা কালো বোরখা পরেছিলেন। হাত দুটো লম্বা করে খপ করে স্বপ্নের মধ্যেই তার হাত ধরে ফেলেন, আর হাসতে হাসতে বলতে থাকে, তুই তো এত সহজে মরবি না রে, তোর মরণ এত সহজে হবে না। এই বলেই বিশ্রীভাবে হাসতে থাকে। ওনার সাথে সাথে ঘুম ভেঙে যায়। খুব ভয় পেয়েছিলেন, তবে ভয় পাওয়ার পর যে চিৎকার চেঁচামেচি করেছেন বিষয়টা এরকম না, আল্লাহর নাম নিয়ে আবার ঘুমিয়ে গিয়েছেন। ওই রাত্রে আর কোনো স্বপ্ন উনি দেখেননি ওরকম ভয়ঙ্কর কিছু আর কি। পরের দিন সকালবেলা ওনার মাকে এই বিষয়টা জানান যে এই স্বপ্ন উনি দেখেছেন। ওনার মা এটা নিয়ে কোনো পাত্তাই দিলেন না, কোনো গুরুত্বই দিলেন না। এই ঘটনার প্রায় 1 মাস পর উনি তখন রুমে ছিলেন। উনি রুমে একাই থাকেন। উনি জানিয়েছেন ওনার বাবা মারা গেছেন 2020 সালে, ওনার মা জীবিত আছেন। তো ওই দিন ওনার রুমে একাই ঘুমিয়ে আছেন। রাত তখন আনুমানিক 3টার মতো বাজে। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর ওনার শরীরের উপরে কোনো কিছুর হাত অনুভব করেন। উনি তো একা, এখানে তো কারো আসার কথা না, দরজা তো ভেতর থেকে লাগিয়ে দিয়েছিলেন।
উনি ঘাটটা ঘুরিয়ে যেটা দেখেন, এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান। উনি দেখেন ওনার পাশে একটা কালো কুচকুচে অবয়ব শুয়ে আছে, এক হাত ওনার শরীরের উপর দিয়ে রেখেছে। উনি তো কি করবেন এখন, চিৎকার দিবেন না কি করবেন, গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। উনি ফিস ফিস শব্দ করে আল্লাহ 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 এরকম শব্দ উচ্চারণ করছেন। এরপর নাকি আস্তে করে শরীর উপর থেকে হাতটা সরে চলে গেল, আর ওই জিনিসটাও ভ্যানিশ হয়ে গেল। উনি এবারও কোনো চিৎকার চেঁচামেচি না করে ঘুমিয়ে যান। আর কিছু ঘটেনি ওই রাতে। তবে এবার এই জিনিসটা ওনার মাকে আর বলেন নাই, কারণ ওনার মাকে বললে উনি আবার বলবেন যে কি না কি স্বপ্নের মধ্যে দেখিস আর এরকম কথাগুলো আমাকে এসে বলি, সেগুলো কিছুই না। যেহেতু উনি এই বিষয়ে পাত্তা দেন নাই আগেও, যার কারণে এই বিষয়টাও তার মাকে আর উনি বললেন না। এই ঘটনারও কয়েক মাস পর ওনার ওই যে আগের নেশা, রাতের বেলা সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় একা একা ঘোরাঘুরি করা, তো এটা তো আবার উনি শুরু করেছেন। উনি মূলত অ্যাডমিশনের জন্য ময়মনসিংহে কোচিং করে তারপর বাড়িতে এসে যখন থাকতে শুরু করেছেন তখন এই ঘটনাগুলো ঘটছিল আর কি। তো সেদিন রাতে 8টার দিকে বাড়ি থেকে উনি বের হয়েছেন। ওনার বাড়ি তো বাজারের সাথেই, অর্থাৎ এই যে ধারা বাজার যেটা। তো এই ঘটনাটা ঘটেছে ডিসেম্বর মাসের 7 তারিখে, 2025 সালের ডিসেম্বরের 7 তারিখে। উনি রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছেন। ডিসেম্বর মাস তো, বেশ শীত পড়েছে, রাস্তাঘাটে মানুষজন খুব একটা নেই। অনেকক্ষণ পর পর দু একজনের দেখা পাওয়া যাচ্ছে আর কি। পথটা বেশ নির্জনই লাগছে। রাত তখন বেশি না, কিন্তু শীতের প্রকোপ হবার কারণে বা শীতের কারণে লোকজন বাইরে কম বের হচ্ছে, আর গাড়িও আসা যাওয়া করছে খুব কম। অটোরিকশা যেগুলো আর কি গ্রামের রাস্তাঘাট দিয়ে বেশি চলাচল করে, তো এগুলো বেশ কিছুক্ষণ পর পর একটা দুইটা আসছে। উনি মূলত হালুয়া ঘাট চলে গিয়েছিলেন হাঁটতে হাঁটতে। ওখানে বেশ খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আসার পথে একটা জায়গা রয়েছে, সেখানে ছোট একটা মসজিদ রয়েছে। রাস্তার পাশে চারদিকে ফসলি জমি, কিছু কিছু জায়গায় গাছপালা ঝোপঝাড়। মসজিদটা পার হয়ে যখন অনেকটাই এগিয়ে গিয়েছেন, হঠাৎ করে চোখ যায় ডান পাশের ঝোপের দিকে। আর তখনই ওনার প্রচন্ড রকমের ভয় অনুভূত হয়, কেননা উনি যখন ওই ঝোপের দিকে তাকিয়েছেন, স্বপ্নে দেখা ওই অবয়বটাকে মনে হচ্ছে উনি এবার দেখতে পাচ্ছেন। এবার কিন্তু এই অবয়বের মুখে হাসি নেই, মনে হচ্ছে আর চোখে ভয়ঙ্কর ভাবে তাকে দেখছে। অন্ধকারে তার চোখ দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা দেখার সাথে সাথে ভয়ে তো ওনার কলিজার পানি শুকিয়ে যায়। কোনো দিকে না তাকে এবার সোজা প্রাণপণে দৌড়ানো শুরু করেছেন। হঠাৎ করে সামনে একটা লোককে উনি দেখতে পান। এই জীবন ভাইকে দৌড়ানো দেখে ওই লোকটা তাকে থামান, বলেন যে কি ব্যাপার, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? তখন এই জীবন ভাই বলেন, না আমি আসলে ভয় পাইছি। তখন ওই লোকটা জানতে চান কি হয়েছে, আমাকে খুলে বলো। তখন সব ঘটনা খুলে বলেন। তখন হয় কি, ওই লোকটা বলেন যে তুমি একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর একটা অটো আসে, তো অটো রিক্সাটাকে হাত দিয়ে ইশারা করে থামান। তারপর অটো রিক্সায় তুলে দিয়ে বলেন যে এইভাবে রাত বিরেতে একা একা ঘোরাঘুরি করো না। এরপর উনি অটোতে করে বাসায় চলে আসছেন। ওই লোকটাকে দেখার পর কেমন জানি খুব অদ্ভুত লেগেছিল তাকে। ওই লোকটা ছিল মোটামুটি লম্বা, অনেক লম্বা, অস্বাভাবিক রকমের লম্বা, বিষয়টা এরকম না, মোটামুটি লম্বা, সাদা পাঞ্জাবি পরা ছিল, মনে হচ্ছে বেশ নামাজি মানুষ। তবে ওনাকে উনি পূর্বে কখনো দেখেন নাই, এমনটাই জানিয়েছেন জীবন ভাই। বাড়িতে আসার পরও এই ঘটনা উনি বাসার কাউকে বলেন নাই। ওনার সাথে ঘটে যাওয়া এই বিষয়গুলো আমাদেরকে শেয়ার করেছেন। উনি আরো জানিয়েছেন যে অন্যদের কাছ থেকে উনি ভয়ের ঘটনা সংগ্রহ করার চেষ্টা করবেন আর আমাদেরকে পাঠানোর চেষ্টা করবেন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। আর ধন্যবাদ জানাচ্ছি জীবন ভাইকে। আমি পরামর্শ দিব রাত বিরেতে এইভাবে ঘোরাঘুরি না করতে। অনেকে আছে রাত বিরেতে জিন ভূত দেখার জন্য ঘোরাঘুরি করে, তারা তেমন কিছু দেখে না, কিন্তু ভয়ঙ্কর নেগেটিভ এনার্জি হঠাৎ করে তাদের সাথে কানেক্টেড হয়ে যায়। এরপরে কিন্তু এমন বিপদ নেমে আসে, অনেক হুজুর দেখিয়েও এগুলো থেকে তাদেরকে আলাদা করা যায় না, জীবনটা দুর্বিষহ হয়ে যায়। এই জন্য রাত বিরেতে এভাবে একা একা চলাফেরা করা মোটেও উচিত নয়, বিশেষ করে এই জিন ভূত দেখার উদ্দেশ্য নিয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স,
এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ মেহেদি হাসান। এটি আমাদের চ্যানেলে পাঠানো ওনার তৃতীয় ঘটনা। এর আগে ওনার দাদার সঙ্গে ঘটেছে একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। আবার প্রথম ঘটনাটি ছিল টুঙ্গিপাড়ার কুশলী গ্রামে। আর দ্বিতীয় ঘটনায় উনি খুব চমৎকারভাবে আমাদেরকে ভয়ানক একটি ঘটনা ফুটিয়ে তুলেছেন। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। উনি বর্তমানে গাজীপুরে বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপে কর্মরত রয়েছেন। গ্রুপের একটি গার্মেন্টসে আর কি আরএমজি সেক্টরের ওয়ারহাউস অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন এক্সিকিউটিভ হিসাবে উনি বর্তমানে কাজ করছেন। সাধারণত গাজীপুরের শ্রীপুর এরিয়ায় যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে সেগুলো বৃহদায়তন ও গ্রিন প্রজেক্ট হিসেবে গড়ে তোলা হয়েছে। আর ওনাকে এই ঘটনাটি শেয়ার করেছেন ওনার একজন সহকর্মী, তার নাম হচ্ছে মোহাম্মদ আবু রায়হান। তার পূর্বের কর্মস্থলে একজন লোডারের সাথে ওয়ারহাউসের ভেতরে এই ঘটনাটি ঘটেছিল। যারা গার্মেন্টস সম্পর্কে জানেন তারা হয়তোবা বুঝবেন যে ওয়ারহাউস কি। আসলে ওয়ারহাউস হচ্ছে গার্মেন্টসের স্টোর, যেখানে ফেব্রিক্স মানে কাপড়, তারপর আরও গার্মেন্টসের বিভিন্ন টুকিটাকি জিনিসগুলো রাখা হয়, রিসিভ করা হয়, তারপর মাল ডেলিভারি দেওয়া হয় ওই জায়গা থেকে। আর লোডার হচ্ছে তারা এই মালামালগুলো যারা উঠানামানো করেন আর কি, যারা উঠান নামান, হ্যাঁ, আবার রাখেন সুন্দর করে, তাদেরকে লোডার বলা হয়। তো রায়হান ভাই পূর্বে যে গ্রুপে কর্মরত ছিলেন সেটাও বাংলাদেশের খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। আর গার্মেন্টস খুবই সেন্সিটিভ একটা জায়গায়, কোনোভাবেই এই প্রতিষ্ঠানের নাম বলা সম্ভব নয়। যাই হোক, ওই প্রতিষ্ঠানের ওয়ারহাউসটি ছিল 4 তলা ভবন সমান উঁচু। ভবনটা 1 তলা কিন্তু উঁচু 4 তলার সমান। আর ওইটার মধ্যে যে র্যাকগুলো ছিল সেগুলো ছিল 4 তলা বিশিষ্ট। প্রথম ও দ্বিতীয় তলা র্যাকে ফেব্রিক্স মানে কাপড় রাখা হতো, তৃতীয় তলায় অ্যাক্সেসরিজ, আর চতুর্থ তলা র্যাকে বিভিন্ন কার্টুনগুলো রাখা হতো। আসলে এই ওয়ারহাউসগুলো কতটা বড় হয় সেটা কেউ না দেখলে আসলে বোঝানো খুব কঠিন ব্যাপার। যাই হোক, বিশেষ করে একটা বড় গ্রুপের সেন্ট্রাল ওয়ারহাউস এবং স্টোরগুলো অনেক বড় হয়। যারা দেখেছেন তারা হয়তোবা বুঝতে পারবেন, আর যারা দেখেননি তারা ইউটিউবে বা গুগলে সার্চ করে গার্মেন্টসের ওয়ারহাউসগুলো আকার কেমন হয় সেটা বুঝতে পারবেন দেখে, মানে গুগল থেকে। তো মূলত ওই পুরো গার্মেন্টস ফ্যাক্টরিটি যেখানে নির্মাণ করা হয়েছিল, লোকমুখে শোনা যায় ওই জায়গায় নাকি একটা সময় শ্মশান ছিল। টুকিটাকি ভৌতিক ঘটনা ইতোপূর্বে অনেকবারই সেখানে ঘটেছে, কিন্তু রায়হান ভাইদের লোডারের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা সবকিছুকে ছাপিয়ে গিয়েছে, সবার মনে ভয় ছুঁয়ে দিয়েছে। যে রাত্রে ঘটনাটি ঘটে ওই দিন রাত 10টায় এক লরি কার্টুন আসে। রাত 8টার পরেই স্টাফরা সবাই চলে যায়। এরপর যদি কোনো ফেব্রিক বা অ্যাক্সেসরিজ আসে সেগুলো লবিতে রাখা হয়, বাট কার্টুন আসলে সেগুলো 4 তলা রেখেই একবারে উঠিয়ে ফেলা হয়। সকালে এসে স্টাফরা ওগুলো ইনভেন্টরি করে। তো লরি থেকে কার্টুনগুলো ছোট ট্রলি গাড়িতে ভরে লিফট দিয়ে 4 তলায় রেখে আবার ট্রলি ভরে নেওয়া হচ্ছে। মোট 2টো ট্রলি গাড়ি, লোডার মোট 10 জন। এর মধ্যে যার সঙ্গে ঘটনা ঘটেছে তার নাম হচ্ছে মজিদ মিয়া। এভাবে মাল আনা নেওয়া হচ্ছে। একটা পর্যায়ে মজিদ মিয়া খুব ক্লান্ত হয়ে যায়, সারাদিনের পরিশ্রম তো আছেই। যখন মানে সে বাড়িতে যাবে বিশ্রাম করার জন্য, এমন সময় মালামাল আসছে। এখন কি করা, কাজ তো করতে হবে যেহেতু চাকরি। কিন্তু সারাদিনের পরিশ্রমের কারণে মজিদ মিয়া খুবই ক্লান্ত হয়েছিল। তারপর আবার এই কাজগুলো করে আরো ক্লান্ত হয়ে যায়। সে কাউকে কিছু না বলে এক ফাঁকে দ্বিতীয় তলা যে র্যাক রয়েছে সেই র্যাকে যে ফেব্রিকগুলো ছিল, সেই ফেব্রিক্সের যে রোল আছে বা যেগুলো সুন্দর করে সাজানো আছে সেইখানে গিয়ে সে শুয়ে পড়ে। সে ওইখানে শোয়ার সাথে সাথে সে ঘুমিয়ে যায়। ওদিকে কি হয়, কার্টুন আনতে গিয়ে বাকি 9 জন যখন তাকে আর পায় না, তখন তারা চিন্তা করে ওর শরীর খারাপ লাগছে আর এমনিতেও খুব ক্লান্ত ছিল, হয়তো এই কারণে কাউকে কিছু না বলে সে বাসায় চলে গিয়েছে। তারা একটু বিরক্তও হয়, এইভাবে না বলে চলে গেল।
কারণ এই লাস্ট ট্রিপটা দিলেই আজকের মতো কাজটা শেষ হয়ে যেত। শেষ সময় কাউকে কিছু না বলে লোকটা চলে গেল, এটা কেউ ভালোভাবে আসলে নেয়নি। ওদিকে ওনারা ওনাদের কাজ শেষ করে চলে যায়। সবাই যাওয়ার পর সিকিউরিটি এসে সব পাওয়ার অফ করে শুধু ইমার্জেন্সি লাইট অন রেখে মেইন গেট সহ বাকি গেটগুলো বাইরে থেকে লক করে সেও চলে যায়। সিকিউরিটি যেই জায়গাতে থাকে তাদের নির্ধারিত স্থানে তারা চলে গিয়েছে। মজিদ মিয়া যে ভেতরে রয়ে গেছে এটা কিন্তু কেউ জানে না বা জানার কথাও নয় কারো। ওদিকে মজিদ মিয়া পুরো ঘুম, ক্লান্ত শরীর নিয়ে এমন ভাবে ঘুমিয়ে আছে, দিন দুনিয়ার আসলে কি হচ্ছে না হচ্ছে সে বুঝতেও পারেনি। ঘুমানোর এক পর্যায়ে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এই অনুভূতি নিয়ে যে তার নাকে কেমন যেন একটা বিশ্রী পচা দুর্গন্ধ আসছিল, আর মনে হচ্ছিল কেউ তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তো এরকম ফিল হওয়ার পর সে চোখ খুলে উঠে বসে। তখন সে চিন্তা করে যে হয়তো স্বপ্ন দেখছিল সে। তখন সব চিন্তা করছিল তখন হঠাৎ করে তার খেয়াল আসে যে হায় হায়, আমি কোথায়? আমি তো স্টোরেই ঘুমিয়ে গেছি, আমি তো ঘুম থেকে উঠে আর যেতে পারিনি। সবাই আমাকে খুঁজে না পেয়ে নিশ্চয়ই অনেক গালিগালাজ করেছে, এবং আমাকে দেখতে না পেয়ে এত বড় স্টোর কোথায় আমাকে খুঁজবে, আর তারা তো জানেও না। এই কারণে এটা তালা বন্ধ করে চলে গেছে। সে খুব অনুতপ্ত হয় যে আসলে এইভাবে কাজের মধ্যে যতই ক্লান্তি আসুক এভাবে ঘুমিয়ে পড়াটা তার উচিত হয়নি। চাকরি থাকে কি থাকে না এটাও তো একটা কথা। তো যাই হোক, আশেপাশে সে চারদিকে তাকিয়ে ইমার্জেন্সির যেই লাইটটা ছিল সেই লাইটটা তো আসলে অনেক উপরে, একটা মাত্র লাইট, আলো খুবই আবসা, মানে খুব চারপাশে খুব অস্পষ্ট, মানে কোন রকম দেখা যায় আর কি, হালকা দেখা যায়, ডিম লাইট জ্বললে যেরকম হয় ঘরের মধ্যে। আর র্যাকের যেই জায়গাটা তিনি আছেন ওখানে কিন্তু আলো আসছে না। উনি বুঝতে পারেন সবাই তো চলে গেছে, আর সিকিউরিটিও সব দরজা লক করে দিয়ে গেছে, এখন শত ডাকাডাকি করেও কোনো লাভ হবে না। এদিকে ওনার যে ফোনটা ছিল ওই ফোন চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল, বাটনওয়ালা ফোন, অনেক চেষ্টা করে ফোনটা অন করতে পারেনি। উনি বুঝতে পারেন যে আজকের রাতটা ওনাকে এখানেই কাটাতে হবে। এত বিশাল ওয়ার হাউসে এরকম একটা গা ছমছমে পরিবেশে একা একা উনি আছেন এবং ওই পুরো রাত কাটাতে হবে, এই কথা চিন্তা করে তার শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। ভয়ের একটা শিহরণ জেগে যায় তার মনে। এই শিহরণ মনে হচ্ছিল তার মাথা বেয়ে, শিরদাঁড়া বেয়ে শরীরের নিচে চলে গেল। কারণ একটু আগেই সে কেমন একটা ফিল করছিল। সেটা কি স্বপ্ন ছিল নাকি অন্য কিছু সেটা তার কাছে স্পষ্ট নয়। তাছাড়া এখান থেকে কিন্তু অনেক ভৌতিক কাহিনী ঘটেছে বলে চারদিকে শোনা যায়, যেগুলো এখন না চাইতেও তার মনে বারবার চলে আসে সেই ভৌতিক ঘটনাগুলো। এসব 7-17 চিন্তা করতে করতে উনি ওই র্যাক থেকে নেমে কয়েক গলি পরে এসে অন্য একটা র্যাকে ঢোকেন এবং ওখানে একটা ফেব্রিক লোর উপর আবার শুয়ে পড়েন। কিছুক্ষণ ঘুমিয়েছেন, এরপর হঠাৎ তার মনে হয় র্যাকের অপর প্রান্তে গলি দিয়ে কে যেন পায়চারি করছে, কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে তার দিকে আসছে, আবার অন্য প্রান্তে চলে যাচ্ছে। ভয়ে মজিদ মিয়ার শরীর কাঁপুনি দিয়ে উঠছে, কারণ সে জানতো এখানে সে ছাড়া আর কেউই থাকার কথা নয়। সে চোখ ডলতে ডলতে কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, এই ওখানে কে রে? কিন্তু ওখান থেকে কোনো উত্তর আসে না, আর হাঁটারও কোনো আওয়াজ পাওয়া যায় না। মজিদ মিয়া যখন কি হচ্ছে তার সাথে এসব নিয়ে ভাবছে, ঠিক তখনই কেউ যেন তার নাম ধরে ডেকে ওঠে, বলল, মজিদ, এই মজিদ ওঠ, তোর সাথে আজ আমি গল্প গুজব করব। মজিদ মিয়া তো এই আওয়াজ শোনার সাথে সাথে তার প্রাণ যায় যায় অবস্থা। সে এক লাফে র্যাক থেকে নেমে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলো এটা কে, আদৌ তার সাথে কেউ মজা করছে কিনা, নাকি এগুলো সব তার মনের ভুল, নাকি সে স্বপ্ন দেখছে বা ঘোরের মধ্যে আছে। এইভাবে মজিদ মিয়া যখনই পেছনে ফিরে তাকালো, সে ইমার্জেন্সি লাইটের আলোতে দেখলো একটা অন্ধকার অবয়ব দাঁড়িয়ে আছে, তার মুখটা ঢাকা। মজিদ মিয়ার গলা থেকে কোনো আওয়াজ আসছে না, আর সে এক চুলও নড়তে পারছে না। তখন হঠাৎ ওই অবয়বের মুখ থেকে কাপড় সরে যায়, আর মজিদ মিয়া স্পষ্ট দেখতে পায় ওই অবয়ব আর কেউ নয়, এটা তো সেই দাঁড়িয়ে আছে, এটা তো মজিদ মিয়া।
তখন সে ভয়ে মাগো বলে চিৎকার করে দেয় এক দৌড় সে দ্বিতীয় তলা র্যাক থেকে নেমে গ্রাউন্ড ফ্লোরে হলরুমে নেমে আসে। কিন্তু তার যাওয়ার তো পথ বন্ধ। সে খুব চিৎকার করে সাহায্য চাইতে থাকে, বাট তার আওয়াজ তো কেউই শুনতে পায় না, আমার কথাও নয়। তখন দ্বিতীয় তলা থেকে বিভৎস হাসির শব্দ শোনা যায়। মজিদ মিয়ার মনে হচ্ছিল যে এই হাসির আওয়াজেই যেন তার প্রাণ বেরিয়ে যাবে। এরপর মজিদ মিয়া হঠাৎ দেখতে পায় গ্রাউন্ড ফ্লোরে ফেব্রিক কোয়ারেন্টাইন এরিয়া থেকে দুটো অবয়ব মনে হচ্ছে বের হয়ে আসে, যাদের মাথা নাই, দু হাতে দুটো ফেব্রিকের রুল, এই দুই হাতে দুটো ফেব্রিকের রুল নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। আসলে ইমার্জেন্সি লাইটের আলোতে এসব দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারছিল না। সে তখন গ্রাউন্ড ফ্লোরে অন্য পাশের দরজার দিকে দৌড় দেয়, এই আশায় যে যদি ওই দরজা সে খুলতে পারে। কিন্তু র্যাকের ভেতর অন্ধকারে দৌড়াতে গিয়ে সে কিছু একটার সাথে বেশ জোরে একটা ধাক্কা খায় এবং কিছুক্ষণ সে সেন্সলেস অবস্থায় পড়ে থাকে। হঠাৎ আবার তার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে আবিষ্কার করে একটা খোলা মাঠে, কিন্তু সে তো ছিল স্টোর রুমে। এখানে আসলো কিভাবে? কিন্তু এই মুহূর্তে খোলা মাঠে সে কিভাবে আসলো এসব না ভেবে সে ভাবে আমাকে বাঁচতেই হবে। সে উঠে দৌড়াতে থাকে, কিন্তু সে কোথায় যাচ্ছে বা কোথায় কি আছে আশেপাশে এটা সে বুঝতে পারে না। এভাবে কিছুক্ষণ পরে সে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে সে দেখতে পায় কাঠ দিয়ে চিতা সাজানো হচ্ছে আর একটি লাশ পোড়ানো হচ্ছে। লাশ পোড়ানোর গন্ধে তার দম বেরিয়ে আসছে। আর যারা এই লাশগুলো পোড়াচ্ছে তারা আর কেউ নয়, সে নিজেই। সবাই দেখতে মজিদ মিয়ার মতো, মুখমণ্ডল কিছুটা পোড়া, চোখগুলো বড় বড় করে মজিদের দিকে তাকিয়ে আছে। আর চিতা থেকে ওই লাশের হাত বেরিয়ে আসছে। ওই হাত ইশারা দিয়ে ওই চিতার দিকে মজিদকে ডাকছে। এসব দেখে সে আর নিতে পারলো না, আবার সেন্সলেস হয়ে লুটিয়ে পড়ল। সকালে সকলের ডাকাডাকি আর মুখে পানি ছিটার কারণে মজিদের জ্ঞান ফেরে। এক রাতেই তার অবস্থা দেখে আর এভাবে পড়ে রাখতে দেখে সবাই বুঝতে পারলো যে মজিদের সাথে কিছু একটা হয়েছে, আর যা হয়েছে সেটা ভয়ানক কিছু। কারণ মজিদের চোখে মুখে ভয়ের প্রতিচ্ছবি। সে মুখ দিয়ে কোনো কথাই বলতে পারলো না। তাকে তার বাসায় দিয়ে আসা হলো, আর সিনিয়ররা তাকে এমনভাবে চাপ দিল এবং বলল, তোমার সাথে যাই হোক না কেন এটা নিয়ে কারোর সাথে যেন কোনো আলোচনা না হয়। কারণ আশেপাশে সবাই কিন্তু বুঝতে পেরেছিল যে মজিদের সাথে খুব খারাপ কিছু ঘটেছে। যেহেতু ওটা একটা প্রতিষ্ঠান, একটা প্রফেশনাল জায়গা, জনমনে আতঙ্ক সৃষ্টি না হয় এই জন্য তাকে চাপ দেওয়া হয়। একদিন পরেই অফিস থেকে মজিদকে বলে দেওয়া হয়, তোমার আর এই অফিসে আসার কোনো প্রয়োজন নাই, তোমার যা পাও না দিয়ে দেওয়া হচ্ছে, অন্য জায়গায় চাকরি খোঁজো, এখানে আসতে পারবা না। তো পরবর্তীতে কয়েকজন মজিদকে জিজ্ঞেস করেছিল আসলে কি হলো। মজিদ শুরুতে বলতে চায় নাই, তারপরে যেহেতু তাকে ওখান থেকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল, কয়েকজনকে মজিদ এই ঘটনা পুরোটা খুলে বলেছিল। আর ওই সময় এই যে রায়হান ভাই, উনি তো ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, উনি মজিদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি খুব ভালো করেই জানতেন, শুনেছিলেন পরবর্তীতে। আর রায়হান ভাই এখন তো আর ওই প্রতিষ্ঠানে নেই, যার কারণে এই মেহেদি ভাই ওনার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করতে পেরেছেন। আর এই যে মজিদ যিনি, উনি যে এখন কোথায় আছেন এই বিষয়ে রায়হান ভাই কিছু বলতে পারেননি, আছে হয়তো বা আশেপাশেই কোথাও। প্রিয় লিসেনার্স, ওয়্যারহাউস রিলেটেড ঘটনা আমরা খুব কম পাই, বিশেষ করে গার্মেন্টস রিলেটেড ঘটনা। একবার আপনারা চিন্তা করুন যে বিশাল একটি ওয়্যারহাউস, কেউ নেই, হালকা আলো এবং এত অল্প আলো যে কিছুই দেখা যায় না। একটা বিশাল ওয়্যারহাউসে যদি ছোট্ট একটি লাইট জ্বলে কতটুকুই আলো হয়, আর সেখানে একা একা গভীর রাত্রে এই ধরনের ভয়ানক ঘটনার মুখোমুখি যদি কেউ হয় তাহলে কেমন লাগতে পারে। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ সুমন মিয়া, যার বাড়ি মাগুরা জেলার শ্রীপুরে। আর যে ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি ঘটেছিল মাগুরা জেলার মাঝ আইল নামক এক গ্রামে। আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা এটি।
আর এই ঘটনাটি উনি ওনার মামার কাছ থেকে শুনেছেন। ওই মাজাইল গ্রামে একজন লোক আছে যিনি পেশায় একজন দুধ ব্যবসায়ী। তার একটা বাইসাইকেল ছিল যেটা দিয়ে তিনি ব্যবসার কাজে তিনি সেটা লাগাতেন আর কি। তার নাম হচ্ছে আলী। তিনি প্রতিদিন সকালে গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গরুর দুধ নিজে দুইয়ে মাগুরা সদরে নিয়ে বিক্রি করতেন। আর যাদের কাছ থেকে দুধ নিতেন তাদেরকে সাপ্তাহিকভাবে টাকা দিতেন। উনি মূলত সকালে দুধ নিয়ে মাগুরা সদরে গিয়ে বিক্রি করে সন্ধ্যার আগেই বাড়ি চলে আসতেন। এখানে একটা ব্যাপার বলে রাখি যে উনি গরুর খাঁটি দুধ বিক্রি করার কারণে ওনার বেশ সুনাম ছিল চারদিকে। উনি যেটি করতেন সেটি হলো যে সমস্ত মানুষরা তারা দুধ দুইয়ে সরাসরি মানে হাটে গিয়ে বা মাগুরা গিয়ে বিক্রি করতে পারতেন না এমন পরিবারের গরুগুলোর কাছ থেকে তিনি দুধ সংগ্রহ করতেন এবং সেই পরিবারগুলোকে সাপ্তাহিক ভিত্তিতে টাকা দিতেন। আর উনি যখন দুধ নিয়ে মাগুরা সদরে যেতেন ওনার দুধ বিক্রি করতে মানে ঘন্টা খানেকও সময় লাগতো না। অনেকেই ওনার অপেক্ষায় থাকতেন যে আলী আসবে কখন দুধ নিয়ে, কারণ ওনার দুধ খাঁটি, যার কারণে ওনার গরুর খাঁটি দুধের কদর সবার কাছে ছিল এবং ওনার সুনামও ছিল। তা উনি সকালেই যাক, দুপুরে যাক, বিকালে যাক, এমন করে সন্ধ্যার পরে গেলেও খালি যদি শোনা যেত যে আলী আসছে দুধ নিয়ে, তাহলেই লোকজন হুমড়ি খেয়ে পড়তো তার দুধ কেনার জন্য। যাই হোক, কোনো একদিন উনি নিজের বাড়িতে জরুরি কিছু কাজ থাকার কারণে সকালবেলা উনি দুধ সংগ্রহ করতে পারেননি, যার কারণে উনি মানে রেগুলার যে সময়টাতে উনি মাগুরা সদরে যেতেন সেই সময় উনি যেতে পারেননি। উনি ওই দিন দুপুরের পরে দুধ সংগ্রহ করে মানে দেরি তো হয়ে গিয়েছেই, উনি তারপরে মাগুরা সদরে গিয়েছেন। মাগুরা সদরে যেতে যেতে ওনার সন্ধ্যা লেগে গেছে। তো দুধ বিক্রি করে এশার আজানের পর উনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। মাগুরা সদর থেকে ওনার গ্রামের বাড়ি প্রায় 15 থেকে 16 কিলোমিটার হবে বলে আমাদেরকে জানিয়েছেন মোহাম্মদ সুমন মিয়া। তো এই গ্রামের শেষ প্রান্তে বহুত পুরাতন নাকি একটি বট গাছ রয়েছে এবং একটি গাব গাছ রয়েছে, যার প্রকৃত বয়স আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। এবং বট গাছটির শাখা প্রশাখা নাকি এতটাই বিস্তৃত যে 50 থেকে 60% জায়গার উপর এটি দাঁড়িয়ে আছে এবং আশেপাশে দুধারে শুধু মাঠ আর মাঠ। যদিও বটগাছটা নাকি ইদানিং মরে যাচ্ছে এবং আয়তনে আস্তে আস্তে ছোট হয়ে আসছে। যাই হোক, গাব গাছটি কিন্তু সেই 20 বছর আগে যেমন ছিল এখনো নাকি তেমনই আছে। আর এই গাব গাছের নিচে একটি টিউবওয়েল রয়েছে যেটা পথচারীদের পানির তৃষ্ণা নিবারণ করে। এই দুটি গাছের পার্শ্ববর্তী কিছু জায়গা রয়েছে যেখানে কিছু হিন্দু পরিবার বসবাস করেন। বটগাছের ঠিক অপর পাশে একটি সরা গাছ আছে, আর এই গাছের নিচটা হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা অর্চনা করার জন্য ব্যবহার করেন। জ্যোৎস্না রাতে দুধ ব্যবসায়ী আলী উনি প্রতিদিনের মতো সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। ওনার বাড়ি ফেরার পথে একটা বাজার পড়ে। এই বাজারের নাম হচ্ছে ডেফুলিয়া। উনি ভেবেছিলেন বাজারে কিছু সময় বসে চা পান খেয়ে আবার সাইকেল চালাবেন। তো উনি ওই বাজারে যখন আসেন তখন দেখেন বাজারের প্রায় সব দোকান বন্ধ হয়ে গেছে, স্পেশালি পানের দোকান এবং চায়ের দোকানও। তাই ওনার আর চা পান খাওয়া হয় না। উনি আবার সাইকেল চালাতে চালাতে ওই বাজার পার হয়ে ছোট্ট একটা খালের কাছে এসে পৌঁছান। জ্যোৎস্না রাত, হঠাৎ উনি খেয়াল করেন একটা লোক সাইকেলের সামনে দিয়ে দৌড় মেরে খালের পাড়ে ঝোপঝাড়ের দিকে চলে গেল। তখন আলী ভাই উনি খুব রাগান্বিত হন। উনি সাইকেলটা ব্রেক করেন, ব্রেক করে ওনার বা পা মানে মাটিতে নামিয়ে দেন। সাইকেলটা মানে এভাবে ঠেস দিয়ে দাঁড়িয়ে উনি ঘাড় ঘুরিয়ে ওই লোকটা যেদিকে গিয়েছে সেদিকে তাকান এবং বলেন, এই কেটা তুমি, চোখ নাই, দেখে চলতে পারো না? এই কথা বলার পর ওই লোকটা ফিরে তাকায় এবং সে আবার এগিয়ে আসতে থাকে। রাস্তার উপর ওঠার পরে তখন ওই আলী ভাই খেয়াল করেন যে আরে এই লোকটার তো গায়ে কোনো জামা কাপড়ই নেই, চুল উস্কো খুস্কো, তো দেখেই বোঝা যাচ্ছে এই লোকটা একটা পাগল। ওই লোকটা আলী ভাইয়ের কাছে এসে জিজ্ঞেস করে, কিরে আলী, আমি আমার পথ দিয়ে গেলাম, তুই আমাকে ডাকলি কেন, আমারে জ্বালাতন করলি কেন, তোর আমি কোনো সমস্যা করছি?
না তোর সাইকেল ধাক্কা দিয়ে আমি ফেলাই দিছি, তুই আমার ডাকলি কেন, তোর কিন্তু খবর আছে, এই বলে গেলাম। এই বলে সে আবার তার গতিতে যেদিক থেকে এসেছিল সেদিকে চলে যায়। আলী ভাই মনে করছে যে এটা পাগল, যদিও এই পাগলকে আমি আগে কখনো দেখিনি গ্রামে, হয়তো বা নতুন করে আসছে আশেপাশ থেকে কোথাও, কিন্তু আমাকে তো চেনে, আমার নাম ধরে বললো, তো তাকে একটা স্বাভাবিকভাবে পাগলই মনে করেছে। আর এই বিষয়টা উনি কোনোভাবেই প্যারানর্মাল কোনো বিষয় হতে পারে এইটা ভাবেনও নাই। উনি আবার সাইকেল চালিয়ে যেতে থাকেন সামনের দিকে। তো উনি ওই বট গাছটার কাছে যখন এসেছেন তখন উনি খেয়াল করেন যে ওই বট গাছ না, গাব গাছ, ওই গাব গাছ থেকে ওই গাব গাছের নিচ দিকে কিছু ডাল নেমে এসেছে। ওই ডালে 5-6টা বাচ্চা ডালে বসে দোল খাচ্ছে, মানে খেলাধুলা করছে। তো আলী ভাই ওদের উদ্দেশ্য করে বলে, কিরে এত রাতে তোরা এই ডালে বসে দোল খাচ্ছিস কেন, বাড়ি যাস না কেন, আব্বা আম্মা রাগ করবে না, যা বাড়ি যা। এই কথা শোনার পর ওদের ভিতর থেকে একজন নাকি নাকি কণ্ঠে বলে ওঠে, আচ্ছা আলী, তোর কি কোনো কাজ কাম নাই, তোর পথ দিয়ে তুই যা, আমরা খেলি না ঘুমাই থাকি আমাদের ব্যাপার, তুই একটু আগে একবার বিরক্ত করছিস আমাদেরকে, আবার এসে বিরক্ত করতেছিস কেন, এত বিরক্ত করতে ইচ্ছা হয় কেন, তোর কি বাড়ি ফেরার ইচ্ছা নেই? আলী ভাই তখন ব্যাপারটা বুঝতে পারে, হাই হাই সর্বনাশ, এরা কারা, এরা তো স্বাভাবিক কেউ না রে। উনি ভয় পেয়ে তাড়াতাড়ি করে সাইকেল চালাতে থাকে। সাইকেল চালাতে চালাতে ওই গাব গাছ পার হয়ে যখন ওই বট গাছের কাছে আসেন তিনি, তখন উনি খেয়াল করেন যে বট গাছের নিচে আলো জ্বলছে এবং কিছু লোক একটা খাটিয়া সামনে করে বলো হরি হরি বল এটা বলে বলে একটা লাশ নিয়ে যাচ্ছে। তো আলী ভাই মনে মনে ভেবেছেন যে এই গ্রামের, বিশেষ করে বট গাছের আশেপাশে তো কিছু হিন্দু সম্প্রদায়ের বসবাস রয়েছে, সেখানকারই কেউ হয়তো বা মারা গেছেন। তো এখানে তো অনেককেই তো চিনি আমি, তো কে মারা গেছে একটু শুনি। এই ভেবে উনি সাইকেল থেকে নামবেন, হঠাৎ করে ওর মনে হলো আচ্ছা কেউ মরলে তো আশেপাশে যে ঘর বাড়িগুলো আছে সেখানে তো সেখানকার পরিচিত মানুষজনের থাকার কথা, তাই এইখানে তো পরিচিত কাউকে দেখছি বলে তো মনে হচ্ছে না, সবাই তো অপরিচিত মনে হয়। আর কোনো বাড়িতে তো আলো জ্বলছে না, যে বাড়িতে অন্তত মানুষ মরে গেছে সে বাড়িতে আলো তো জ্বলবে, হারিকেনের আলো তো দূর থেকে বোঝা যাবে, তো কই কিছুই তো বুঝতে পারছি না। এই চিন্তা করতে করতে হঠাৎ করে কিছুক্ষণ আগে দুটো ঘটনার কথা ওনার মনে আসে। ওই যে রাস্তার সামনে দিয়ে একটা পাগলের মতো চলে যায়, পরে উল্টো এসে আবার আলী ভাইকে ধমকাধমকি করে, আবার গাব গাছে ওই বাচ্চাগুলো কথা মনে পড়ে, সেও একটা হুমকি ধামকি দেয় তারা। তো তখন উনি বুঝতে পারে যে নিশ্চয়ই এই লাশটিও স্বাভাবিক কোনো লাশ নয়, উনি বিপদে পড়ে গেছেন। উনি জোরে জোরে দোয়া পড়তে থাকেন এবং দোয়া পড়তে পড়তে উনি দেখেন যে ওই যে খাটিয়াটা নিয়ে চলে যাচ্ছিল ওরা রাস্তার এক ধারে নেমে চলে যায় এবং আস্তে আস্তে হেঁটে হেঁটে অদৃশ্য হয়ে যায়। উনি তখন সাইকেল নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর ওনার বেশ জ্বর আসে, যদিও বা সকালে উনি সুস্থ হয়ে যান। স্থানীয় হুজুরকে দেখানো হয়, তখন হুজুর বলে যে আসলে এগুলো তোমার পিছু নেয়নি, তুমি ওদের সামনে পড়ে গেছো আসলে। তো যাই হোক, তোমার খারাপ কিছু হয়নি। সবসময় দুষ্টু জিনেরা মানুষের যে পিছনে বিষয়টা এরকম নয়, অনেক সময় দুষ্টু জিনেরা তারা যখন কাজ কাম করে তখন মানুষ হঠাৎ করে সামনে চলে আসতে পারে আর তখন ওরা ক্ষিপ্ত হয়। যাই হোক, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন, কোনো সমস্যা হয়নি, আশা করছি হবেও না। তো এটি ছিল ঘটনা, আলী ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল। তো অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সুমন মিয়া ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে সত্য ঘটনাগুলো অনেকটা এরকমই হয়, খুব বেশি অতি কাল্পনিক মনে হয় না, সাহিত্য রস থাকে না, কিন্তু গ্রাম গঞ্জ আমাদের আশেপাশের পরিবেশের একটা আবহ, একটা গন্ধ যেন ঘটনাগুলোতে লেগে থাকে। আশা করছি প্রিয় লিসেনার্স এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা শুনতে চেয়েছেন। এই বিষয়ে আমি বারবার বলেছি যে নিজের সঙ্গে যদি ঘটনা না ঘটে তাহলে আমি কিভাবে বলবো।
যদি বলতে হয় তাহলে মিথ্যার আশ্রয় নিতে হবে। এই কারণে আমি দীর্ঘদিন যাবৎ আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা আপনাদের সাথে শেয়ার করিনি। ইতোপূর্বে 2টি ঘটনা আমি শেয়ার করেছি যেটা আমার নিজের সঙ্গে ঘটেছিল, আর এখন যে ঘটনাটা আমি শেয়ার করব ঘটনাটি ছোট, আর ঘটনাটি আমি মনে করেছিলাম যে আপনাদেরকে বলবো না, কিন্তু তারপরও মনে হলো যে না বলি, যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যদি আমার নিজের সঙ্গে কোনো ঘটনা ঘটে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং সেই কারণেই মূলত ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করা। ঘটনাটির সময়কাল 2022 সালের একদম শেষ দিকে, তখন গরমের শেষ এবং শীতের শুরু হবে ভাব, অক্টোবর মাসের একদম শেষ দিকের ঘটনা এটি। আমারই একজন কলিগ, তার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম, উনি সুনামগঞ্জ ডিসি অফিসের আন্ডারে দুর্যোগ এবং ত্রাণ শাখা যেটা আছে সেখানে কর্মরত ছিলেন ওই সময়। তো আমি অন্য একটা প্রতিষ্ঠানে চাকরি করি, উনি আর একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, কিন্তু উনি নতুন প্রতিষ্ঠানে মানে ওনার ওই সময় যেটা কর্মক্ষেত্র ছিল সেখানে আসার আগে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম সেখানে উনি চাকরি করতেন, পরে ওই জায়গাতে আবার চাকরি পেয়ে সেখানে চলে যান আর কি। তো উনি যখন সুনামগঞ্জে পোস্টিং হয়ে আসেন, আমিও সুনামগঞ্জ, সেই কারণে ওনার সাথে আমার পূর্বের পরিচয়ের সুবাদেই সম্পর্কটা বেশ দৃঢ় ছিল এবং আমরা একত্রেই সুনামগঞ্জে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতাম, চলাফেরা করতাম। ঢাকায় আসার সময় একসাথে আসতাম, ট্রেনে হোক বাসে হোক। তো ওনার সাথে খুবই একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আমার আগেও ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। তো ব্যাপার যেটি হয় সেটি হলো যে উনি চাকরি ছেড়ে দিয়েছিলেন ওই সরকারি চাকরিটা, এবং উনি সিএ পড়বেন, এই জন্য মূলত ওনার এই জব সুইচ করা। তো উনি যখন আর কি চলে যাবেন সুনামগঞ্জ থেকে, তার 3 থেকে 4 দিন আগের একটি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো আমি বিকেলবেলা হাঁটতে বের হইতাম, উনিও হাঁটতে বের হতো, তো আমরা দুজন একসাথে হাঁটতে বের হয়েছি। তো সুনামগঞ্জ যেই মেইন শহর, ওই শহর থেকে তাহিরপুরে যাওয়ার দিকে একটি রাস্তা রয়েছে এবং সেখানে সুরমা নদীর উপরে একটি বড় ব্রিজ রয়েছে। তো ওই দিন সাইফুল ভাই আর আমরা দুজন ওই ব্রিজ পার হয়ে হেঁটে যাচ্ছি। তো আমাদের দুজনেরই মনে হলো যে আজকে আমরা একটু অন্য দিকে যাই, সব দিন তো বিভিন্ন পরিচিত জায়গায় যাই, আজকে একটু অন্য দিকে যাই। তো উনি বললেন যে এই জায়গাতে ওনার পরিচিত একজন আছে, একদিন উনি হাঁটতে এসেছিলেন। তখন আমি বললাম যে ঠিক আছে চলেন তাহলে। তো ওই দিক দিয়ে যখন হাঁটছি, হাঁটার পর কিছু সময়ের পর একটি বাগানের কাছে চলে আসি। তো উনিও আসলে পথ চিনছেন না যে ওনাকে যেই ব্যক্তিটি এখানে নিয়ে এসেছিলেন তার বাড়িটা এক্সাক্ট কোথায়। তো যখন চিনছিলাম না, তখন আমি আবার বললাম যে ভাই চলেন আমরা এই নদীর পাড়টা দিয়ে হাঁটি, ভালো লাগবে। তখন কিন্তু মাগরিবের আজান হতে আধা ঘন্টার মতো বাকি ছিল, এমন একটা সময় ওই জায়গাটাতে চলে এসেছি। তখন আমরা নদীর পাড় দিয়ে হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় চলে আসি। ওই জায়গাটা যে খুব নির্জন বিষয়টা এরকম নয়, পাশ দিয়ে কার্গো চলে যাচ্ছে, নৌকা যাচ্ছে। আর সুনামগঞ্জে যেই আমাদের তাহিরপুর, আপনার নাম শুনেছেন, টাঙ্গুয়ার হাওর, ওইখানে যাওয়ার জন্য কিন্তু বেশ কিছু মানে ট্যুরিস্ট বোট রয়েছে। সেই বোটগুলো ওই সময় যদিও মানে শীতের শুরু হচ্ছিল, তো তখন অবশ্য পানি কমে গিয়েছিল, তখন যেত না, কিন্তু আশপাশ দিয়ে ট্যুরিস্ট নিয়ে ঘুরতো। তো মোটামুটি নির্জন এটা আমি বলতে পারবো না, আশেপাশের লোকজন ছিল। আমরা ওদিকে হাঁটছি, হঠাৎ করে একটি বড় গাব গাছের দিকে আমার চোখ আটকে যায়। আমি সাইফুল ভাইকে বলি, সাইফুল ভাই আপনি গাব গাছটা খেয়াল করেছেন? এত লতাপাতা, মানে লতাপাতা বলতে এত পাতা দিয়ে ঢাকা, ওর ভেতরকার কোনো ডালই দেখা যাচ্ছে না, মানে এত পাতা, মানে দেখলেই গা ছমছম করে। ওই বট গাছটা দেখলে একদম নদীর পার ঘেঁষে বট গাছটি রয়েছে। তা আমি তাকে বললাম, উনি বললেন হ্যাঁ তাই তো, এটা তো খুবই অদ্ভুত রকমের একটি মানে গাব গাছ। আমি গাব গাছটা দেখলাম, আমার মোবাইলে বেশ কিছু ছবিও তুললাম ওই গাব গাছের। তারপরে আমরা ওইখান থেকে বের হওয়ার ট্রাই করতেছি যে মাগরিবের আজান দিয়ে দেবে, আমরা এখান থেকে চলে আসি। তো আমরা ওখান থেকে বের হলাম। বের হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে সামনে লোকালয়, ওই যে সামনে রাস্তা। এখন সমস্যা যেটা হয়েছে যে আশেপাশে তো ক্ষেত রয়েছে। তো আমরা যখন আসছি, একটু ঘুরে ঘুরে আসছি,
এসে দেখি বারবার কোনো না কোনো ভাবে আমরা ওই গাব গাছের কাছে চলে এসেছি। এর পেছনে কারণ ছিল যে সকালবেলা বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন পথ কিছুটা কর্দমাক্ত ছিল, আর আমি হাঁটার জন্য যে কেটস ছিল সেটা পরা, তো এই জন্য আমি চাচ্ছিলাম যে কাদাটা অ্যাভয়েড করার জন্য। এই কারণে আমরা ওই কাদা অ্যাভয়েড করে যখন মানে শুকনো পথ ধরার চেষ্টা করছিলাম, বারবার ঘুরে ফিরে ওই গাছের কাছে আমরা চলে আসি। একটা পর্যায়ে এমন হলো যে সাইফুল ভাইয়ের হঠাৎ করে চোরা কাদায় ওর হাঁটু পর্যন্ত দেবে যায়। আমি অনেক কষ্টে তাকে সেখান থেকে টেনে তুলি। তারপর উনি নদীর পানিতে পা ধুয়ে আবার যখন আমরা ওনাকে নিয়ে বা আমি ওনাকে নিয়ে যাওয়া শুরু করি, আবারও উনি আবার মানে চোরা কাদার মধ্যে পড়ে যান। তো তখন আমার কাছে বিষয়টা খুবই অস্বাভাবিক লাগে যে ওই জায়গাতে এরকম চোরা কাদা হওয়ার কথা নয়, তারপরও প্রাকৃতিক কারণে হতেই পারে। কিন্তু সমস্যা যেটা দেখা দিল সেটা হলো যে ওই জায়গা থেকে আমরা সহজে বেরোতে পারছিলাম না। ঠিক যেমনটা হয়েছিল আমরা যখন নোয়াপাড়া টি স্টেটে গিয়েছিলাম, সেখানে চা বাগানের ভেতর একটা বিশেষ জায়গায় আমরা গিয়ে পৌঁছাই। ওখান থেকে ভিডিও শুট করার পর ফিরে আসার সময় আমরা সকলে গোলক ধাঁধায় পড়ে যাই। ওখান থেকে আমরা বের হতে পারছিলাম না, অনেক কষ্টে আল্লাহর রহমতে সেখান থেকে বের হয়ে চলে এসেছিলাম। তো আমার মনে হচ্ছিল যে আমরা একটা বিপদে পড়ে গেছি, অথচ তখনও কিন্তু আলো রয়েছে চারদিকে, লোকজনকে আমরা দেখছি। এর মধ্যে যেটা হয়, আমার ওই যে নোয়াপাড়া টি স্ট্রিটের কথাটা মনে পড়ে যায় যে এরকম একটা সমস্যা ছিল, আমাদেরকে একদিক মুখ করে হাঁটতে হবে, কারণ ডানে বায়ে যাওয়া যাবে না, পথে কাদা থাক যাই থাক, জুতা নষ্ট হবে। তখন আমরা একদিকে মুখ করে সোজা হাঁটতে থাকি। আমরা যখন হেঁটে রাস্তার কাছাকাছি চলে এসেছি, তখন আমরা দেখছি যে ওই রাস্তার ওখানে প্রায় 15 থেকে 17 জন মানুষ দাঁড়িয়ে আছে আমাদের দিকে তাকিয়ে। সেখানে 5-6 জন মহিলা ছিল, 70-80 বছর বয়সের মানে বৃদ্ধ পুরুষ মানুষ ছিল, আবার ইয়াং কয়েকজন ছিল, একজন আবার অটো নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদেরকে দেখার পর মানে সবাই কানা ঘোষা করতেছে, আমরা বুঝতে পারছিলাম না। তো আমরা এগিয়ে গেলাম, যাওয়ার সাথে সাথে ওই অটো থামিয়ে যেই ছেলেটা মানে দাঁড়িয়ে আছে, সে বলল যে ভাই আপনারা ওইদিক গেছেন কেন? আমরা তো অনেকক্ষণ ধরে আপনাদেরকে ফলো করতেছি, যে এই লোক দুটো ওইখানে কি করে? আবার দেখতেছি যে আপনারা কাদার মধ্যে পড়ে গেলেন, সোজা পথ দিয়ে আস্তে আস্তে হঠাৎ করে আবার ওই গাছের দিকে চলে যাচ্ছেন, ঘটনা কি? আমরা এটা দূর থেকে অবজার্ভ করতেছি এবং আমাদের যে মুরব্বীরা আছে বলতেছে যে আর কিছু সময়ের মধ্যে যদি ওরা না আসে তাহলে আমরা ওখানে গিয়ে ওদেরকে নিয়ে আসবো। আমরা না ওনাদের কথা আসলে ভেবে বুঝতে পারছি না যে আসলে এরা কি বলে, যে এরা দাঁড়িয়ে আছে এতগুলো লোক আমাদেরকে দেখছে। তখন এই বিষয়টা যখন জিজ্ঞাসা করলাম তাদের কাছে, তখন ওই জায়গার এক মুরব্বী আমাদেরকে বলেন যে ভাই এই জায়গাটা খুব খারাপ, এখানে দিনের বেলাতেও মানুষ ভয় পায়। ওখানে একটা মানে জিকা গাছ দেখালো, গাছটা বয়স কিন্তু বেশি না, অল্প। বললো যে দিন দুপুরে এই জিকা গাছের উপরে ভয়ানক এক নারী মূর্তিকে মানুষটাকে বসে থাকতে দেখে, মানুষ খুব ভয় পায়। আর সন্ধ্যার সময় তো ওই সাইডে কেউ যাই না, এবং আমরা ওখানে গিয়েছি, ওনারা অবাক হয়েছে দূর থেকে যে ওরা ওখানে কি করে। তখন আমি যখন ওই গাব গাছের বিষয়টা বললাম যে ওই গাব গাছটা আমার কাছে তো খুব অদ্ভুত লাগলো, তখন বলে যে হ্যাঁ ওই গাব গাছটা আসলে ভয়ানক, ওটাতে ভয় আছে, অনেকেই ভয় টয় পায়, অনেকে ভয় পেয়ে জ্বর টরও আসে। আগে অনেক ঘটনা ঘটতো, এখন যদিও কমে গেছে, কিন্তু তার মানে এই না যে ওখানে কোনো জিনিস ঘটে না। এবং আপনাদের সন্ধ্যার সময় ওই জায়গাটাতে এভাবে যাওয়াটা উচিত হয়নি। তখন মাগরিবের আজান হয়ে গেছে, তখন আমরা ওনাদের সাথে কথা বলে ওনাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা চলে গেলাম কাছাকাছি একটা মসজিদে, সেখানে মাগরিবের নামাজ পড়ে আবার আমরা যে যার গন্তব্যে চলে যাই। তো প্রিয় লিসেনার্স, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একদম সুনামগঞ্জ সদরে, ব্রিজ পার হয়ে সুনামগঞ্জের যেই শহরে ঢুকতে যে ব্রিজ রয়েছে যেখানে দিয়ে তাহিরপুরে যায়, ওই ব্রিজের ওখানে দাঁড়িয়ে কিন্তু ওই গাব গাছটি দেখা যায়। তো আমি আমার মোবাইল খুঁজলাম সেই গাব গাছের ছবিটি বের করার জন্য, তা আমি সেই ছবিটি রহস্যজনক কারণে খুঁজে পাচ্ছি না। হতে পারে আমি ডিলিট করে দিয়েছি, বা হতে পারে আমি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কাউকে পাঠিয়েছি। আমি সেই ছবিটি পুনরুদ্ধার করার চেষ্টা করছি, ছবিটি আপনাদেরকে দেখানোর জন্য উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, দেখুন আশেপাশে মানুষ রয়েছে দিনের বেলা, তারপরেও কিন্তু আমরা গোলক ধাঁধায় পড়ে গিয়েছিলাম এবং দূর থেকে মানুষ আমাদেরকে দেখছিল।
এবং আরেকটু পরেই হয়তো বা তারা উদ্ধার করার জন্য আমাদের মানে যাতে আমরা উদ্ধার হতে পারি এই জন্য তারা এগিয়ে আসতো, তারা জানতো ওই জায়গা সম্পর্কে। প্রিয় লিসেনার্স, এটি ছিল খুব কাছাকাছি সময়ে আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। তবে ওখান থেকে চলে আসার পর আমাদের দুজনের কারোর সাথেই প্যারানরমাল কোনো বিষয় ঘটেনি। আশা করছি প্রিয় লিসেনার্স, যারা আমার কাছে আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা শুনতে চেয়েছিলেন তাদের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি বরিশাল জেলার মুলাদি উপজেলা থেকে আমাদেরকে পাঠিয়েছেন সাব্বির। আর ঘটনাটি ওনার পাশের এলাকায়, সেই জায়গার নাম হচ্ছে খেজুরতলা, ওইটাও মুলাদি উপজেলারই। তো এই সাব্বির উনি ক্রিকেট খেলা খুব পছন্দ করেন এবং বেশ ভালো ক্রিকেট খেলেন। এই কারণে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে তাকে হায়ার করে নিয়ে যায় ক্রিকেট খেলার জন্য। তো এরকম খেজুরতলাতে অনেকবার উনি খেলতে গেছেন হায়ারে। আর খেজুরতলা একদম একটা গ্রাম্য পরিবেশ, তো ওখানে বেশ কয়েকবার খেলতে গিয়ে ওখানে স্থানীয় কিছু বড় ভাই তাদের সাথে পরিচিত হয়েছে, তার পরিচয় হয়েছে এবং ওইখানে বেশ কিছু বন্ধু বান্ধব হয়েছে। তো একবার কি হয়েছিল, খেলতে গিয়েছেন, তো ওই রাত্রে আর উনি বাড়িতে ফেরেননি, ওখানেই থাকবেন। তো রাত্রে এলাকার কিছু বড় ভাই মানে ক্রিকেট খেলতে গিয়ে তাদের সাথে পরিচয় এবং কিছু বন্ধু মিলে গল্প করছিলেন। রাত তখন 9টার মতো। তো এর মধ্যে একজন ভূতের গল্প নিয়ে আলোচনা শুরু করে এবং এই আলোচনার প্রেক্ষাপটে আরিফ নামে একজন ব্যক্তি ওইখানে ছিল, বয়সে বড় আর কি। তো তিনি বললেন যে আমার সামনে একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। তো যখন সাব্বির তাকে ওই ঘটনাটা শোনানোর জন্য রিকোয়েস্ট করেন তখন উনি ঘটনাটি শেয়ার করেন, আর এই ঘটনাটি এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি ইনশাল্লাহ। তো ওই আরিফ তিনি বলেন যে ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, 2021 সালের শীতকালে। আর শীতকালে কিন্তু গ্রাম এলাকা যেখানে খেজুর গাছ রয়েছে, ওই খেজুর গাছে কিন্তু হাড়ি পাতা হয়, মানে খেজুর গাছের মাথার একটা অংশ কেটে ওখানে রস পড়ার ব্যবস্থা করা হয় এবং ওইখানে হাড়ি পাতা হয়, হাড়ির মধ্যে রস পড়ে। সেটা তো আপনারা অনেকেই দেখেছেন বা সবাই জানেন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তো রাতের বেলা কি হয়, হঠাৎ করে ওই 5 জন বন্ধু এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। ওর মধ্যে একজন বলে যে এই আজকে হাড়ি পাতছে ওই বাগানে, চল হাড়ি থেকে রস চুরি করে খাবো। তো এর মধ্যে আবার একজন বলে যে রস তো খাবো, এটা কোনো সমস্যা নাই, কিন্তু যেই বাগানের কথা বললি শুনছি যে ওই বাগানে নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটে, আরে বাবা যাবো না ওইদিকে। এর মধ্যে আবার আরেকজন বলে যারে ধুর, ভৌতিক ঘটনা কিচ্ছু না, ইচ্ছা করে এই সমস্ত কথাবার্তাগুলো বলে যাতে করে চোর রস খাওয়ার জন্য এখানে না যায়। এটা হচ্ছে ওই বাগানে যাদের গাছ টাছ আছে এদের একটা কারসাজি, আসলে ভূত টুত কিছু না, ভূত বলে কিছু নাই, চল যাই। তো সবাই এই সমস্ত কথাবার্তা শুনে সাহস পায়, একসাথে 5 জন রওনা দেয়। তো ওর মধ্যে 2 জন ছেলে ছিল, একজন নাম হচ্ছে রাফি আর একজন হচ্ছে শুভ। তো রাফি শুভ এই 2 জনের বয়স একদম কাছাকাছি আর কি, যেহেতু সবাই বন্ধু বান্ধব আর কি। তো এই 5 জনের মধ্যে এই 2 জন ছিল। তো তারা যাচ্ছে, হঠাৎ করে শুভ বলে ওঠে, এই আমার গায়ের সাথে গরম কিছুর একটা ধাক্কা লাগলো। তখন আর একজন বলে যে আরে ধুর, ও কিছু না। রাফি আবার বলে যে আরে আমার গায়ে তো ধাক্কা লাগছে। তখন আর একজন বলে আরে ধুর, অনেকক্ষণ ধরে হেঁটে আসছি তো এখানে, এই জন্য তোদের গায়ে গরম লাগছে, এমনিতে কিছু না, কই আমাদের তো লাগলো না। কিন্তু এই 2 জনের কিন্তু লাগছে, মানে গরম একটা ধাক্কা তারা ফিল করে। মজার বিষয় হলো এই 5 জনের মধ্যে এই 2 জনই শুধু গাছে উঠতে জানতো, অন্য 3 জন
গাছে উঠতে জানতো না। গাছে উঠতে জানতো না বলতে খেজুর গাছে ওঠার জন্য একটা বিশেষ টেকনিকের প্রয়োজন হয়, এই বিষয়টি অন্য তিনজন জানতো না, যেটা শুভ এবং রাফি জানতো। তো ওরা কি করে, ওই খেজুর বাগানে চলে আসে। চলে আসার পরে দেখতে পায় ওই খেজুর বাগানে মাত্র 3টা গাছে হাড়ি পাতা হয়েছে, অন্য গাছগুলোতে হাড়ি পাতা হয়নি। তো ওরা দেখে মন খারাপ করে যে 5 জন লোক 3টা মাত্র হাড়ি, আমাদের এক একজনই তো 2 হাড়ি করে লাগবে। তো এরা নিজেরা নিজেদের মধ্যে বলা বলি করছে যে এত কষ্ট করে আসলাম, হাড়ি মাত্র 3টাতেই যে বেশি রস থাকবে এমন কোনো কথা নেই। আফসোস করতেছে যে এত কষ্ট করে আসাটা মনে হয় বৃথা হলো, তারপরও যেহেতু আসছে হাড়ির রস তো চুরি করতে হবে। যেহেতু শুভ এবং রাফি এই 2 জন খেজুর গাছে চড়া খুব ভালো করে আয়ত্ত করেছিলেন, এই জন্য এরা 2 জন গাছে ওঠে। শুভ একটা গাছে ওঠে, সেই গাছের থেকে ওই হাড়ি নিয়ে নিচে নেমে চলে আসে, হাড়িতে বেশ ভালোই রস ছিল। রাফি আর একটা গাছে উঠেছে। রাফি ওই গাছে ওঠার পর সেই হাড়িটি নিয়ে গাছের অর্ধেক পর্যন্ত নেমে আসে এবং এই যে আরিফ যিনি, তাকে বলে, বন্ধু ধর হাড়িটা ধর, আমি উপরে উঠবো আবার। তখন আরিফ কোনো কিছু না বুঝে সে ওই গাছের কাছে যায়, কিছুটা উঠে ওই হাড়িটা ধরে। তো আরিফ চিন্তা করেছে যে ও হয়তো বা ওই হাড়িটা নিয়ে নিচে নেমে আসতে পারছে না, এই জন্য তাকে ডেকে ওই হাড়িটা ধরিয়ে দিয়েছে। তো আরিফের হাতে যখন হাড়ি ধরিয়ে দেয়, সবাই দেখছে যে রাফি গাছ থেকে না নেমে তরতর করে একদম খেজুর গাছের মাথায় উঠে যায়। মাথায় উঠে যায় বলতে একদম এই কাটার মধ্যে উঠে দাঁড়িয়ে যায়। সবাই তো অবাক, আরে এ কি করে ছেলেটা, ওখানে কাটা আছে, শরীর তো ক্ষত বিক্ষত হয়ে যাবে। আর সবাইকে ভয় পাইয়ে দিয়ে রাফি যে কাজটি করে, এক লাফে আর একটা খেজুর গাছের মাথার উপর গিয়ে পড়ে। সবাই তো প্রচন্ড ভয় পায় যে একটা খেজুর গাছ থেকে তার একটা খেজুর গাছের বেশ খানিকটা দূরত্ব আছে, এইভাবে গাছের মাথা থেকে লাফ দিয়ে তার একটা গাছের মাথায় যাওয়া যায় না, সেটা যদি হয় খেজুর গাছ, খুবই ডেঞ্জারাস একটা গাছ যেখানে অনেক কাঁটা রয়েছে, কোনোভাবেই সেটা সম্ভব নয়, যেখানে পাখিও বসতে ভয় পায়। সবাই বুঝতে পারে কোন একটা সমস্যা হয়েছে। তখন ওরা রাফিকে বলে, এই রাফি কি করিস, নিচে নেমে আয়। তখন রাফি এই কথা শুনে আর একটা খেজুর গাছের মাথায় লাফ দেয়। তো ওরা বুঝতে পারে ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। ওরা কিন্তু রাফিকে ছেড়ে যাচ্ছে না। রাফি যেই খেজুর গাছের মাথায় লাফ দেয় সেখানে তারা যায়। তো একটা খেজুর গাছে, মানে 3য় নাম্বার খেজুর গাছে যখন সে গিয়েছে, যাওয়ার পর রাফিকে ডাকে, রাফি নেমে আয়। তখন রাফি যে কাজটি করে সেটি হলো, ও খেজুর গাছের মাথা থেকে লাফ দেয়, কিন্তু লাফ দেয় নিচের দিকে, মানে মাটির দিকে, অন্য গাছের দিকে না। ওই মাটির দিকে লাফ দেওয়ার সময় একটা পর্যায়ে হয় কি, খেজুর গাছের একটা ডাল সে ধরে ফেলে, এবং ধরে ফেলার পর সে ওই ডাল ধরে ঝুলছে। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন, খেজুর গাছের ডাল কোনো মানুষের ভর বহন করতে কি সক্ষম? হাত দিয়ে টান দিলেই খেজুর গাছের ডাল ভেঙে যায়। সেখানে একটি খেজুর গাছের ডালে একটা মানুষ ঝুলছে, তাও ব্যাপারটা এরকম যে সে একটা পাতা মুঠ করে ধরে রেখেছে, ওটা দিয়ে ঝুলছে, এবং ডালটা এমন একটা জায়গায়, মাথার দিকের ডালেও সে ঝুলছে না, মানে একদম নিচের দিকের ডাল, যেটা প্রেসার পড়লে ভেঙে চলে আসে, ওই ধরনের একটা ডাল ধরে সে ঝুলছে। তার ওজন প্রায় 75 কেজি বা 70 থেকে 75 কেজি এরকম, যেটা কোনোভাবেই ওই ডাল বহন করতে সক্ষম নয়। এই আরিফ বলছে যে তারা প্রত্যেকে দেখেছে, বিশেষ করে তাদের হাতে যে মোবাইলের ফ্ল্যাশ লাইট, যে মানে মোবাইল স্মার্টফোন যেটা ছিল সেটা জ্বালিয়েছে, জানার পর দেখতে পায় যে রাফির চোখ, যে 2টি চোখ, এই চোখের মধ্যে কালো যে অংশটা রয়েছে এই অংশটা নেই, তার 2 চোখ একদম সাদা। রাফি ভয়ানক শব্দে ওদেরকে বলে ওঠে, তোরা সবাই এখান থেকে চলে যা, এই ছেলেকে আমি যেতে দেব না, ও আমার, তোরা যদি বাঁচতে চাস এখান থেকে যা।
কি হলো, যাচ্ছিস না কেন তোরা, নাহলে কিন্তু একজনও বাঁচবি না। এই কথা শুনে এই আরিফ তো বেশ ভীতু একজন মানুষ, সে সবাইকে বলে এই চল চল তাড়াতাড়ি ভাগি। কিন্তু শুভ বলে যে খবরদার, এক চুলো এখান থেকে সরা যাবে না, আমরা যদি এখান থেকে সরে যাই তাহলে রাফি বাঁচবে না, আমরা এখান থেকে কেউ যাব না, যে কোনো মূল্যে রাফিকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তুই রাফির বড় ভাইকে ফোন কর। তখন আরিফ যে কাজটি করে, সে তার মোবাইল ফোন থেকে রাফির বড় ভাইকে ফোন দেয়, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, শীতকাল যেহেতু, রাফির বড় ভাই ঘুমিয়ে পড়েছিল। তো 3বার কল দিয়েছে, সে রিসিভ করেনি। খুব বিরক্ত যে এমন একটা সময় কেউ কল ধরছে না, এই চিন্তা করতে করতে হঠাৎ করে রাফির বড় ভাই সে কল ব্যাক করে। কল ব্যাক করার সাথে 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 বলে ওঠে যে কি হয়েছে। তখন আরিফ এই সমস্ত বিষয় খুলে বলে। খুলে বলার পর তখন রাফির বড় ভাই বলে যে আমি এক্ষুনি আমার এক দাদাকে নিয়ে আসছি যে কবিরাজি জানে, তোরা কিন্তু কেউ রাফিকে ছেড়ে কোথাও যাস না। তখন আরিফ বলে যে আমরা কেউ কোথাও যাব না ভাই, আপনারা তাড়াতাড়ি আসেন। খুব বেশি সময় লাগেনি, 10 থেকে 15 মিনিট। তাদের বাড়ি খুব বেশি দূরে ছিল না, ওখান থেকে চলে আসে। রাফির ওই দাদা যিনি সাথে আছেন, সে কিন্তু বেশ ভালো কবিরাজি জানতেন এবং আশেপাশে কয়েক গ্রামে তার কবিরাজির সুনামও ছিল। তো তারা যখন চলে আসে, সবাই দেখতে পায় যে রাফির কোমরে যে বেল্ট ছিল, এক হাত দিয়ে হ্যাচকা টানে সেই বেল্ট সে ছিঁড়ে ফেলে, যেটা কিন্তু একটা ঝুলন্ত মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এবং ছিঁড়ে ফেলার পর বলে যে আমাকে এত সহজে তোরা ধরতে পারবি না। এই বলে ওই খেজুর গাছের ডাল সেটি ছেড়ে দিয়ে মাটিতে পড়ে। মাটিতে পড়েই ঝেড়ে দেয় দৌড় জঙ্গলের দিকে। তখন ওই কবিরাজ দাদা বলে এই ওকে তাড়াতাড়ি ধর, একবার জঙ্গলের ভিতরে চলে গেলে আর কিন্তু রাফিকে ফেরত পাওয়া যাবে না। সবাই মিলে দেয় দৌড়, সবাই মিলে দৌড়ে রাফিকে ধরে ফেলে। ওখানে 5 জন ছিল, তারপর কবিরাজ, 5 জনের মধ্যে তো একজন রাফি, মানে 4 জন, তারপর রাফির বড় ভাই এবং কবিরাজ দাদা, এই কয়জন মিলে রাফিকে চেপে ধরে। কিন্তু চেপে ধরার পরও কেউই রাফির শরীরের শক্তির সঙ্গে পেরে উঠছিল না। কিন্তু তারপরেও টেনে হিচড়ে রাফিকে তার বাড়িতে নিয়ে আসা হয়। তখন কবিরাজ দাদা তার রিচুয়াল শুরু করেন। কবিরাজ দাদা ওইখানে থেকে রিচুয়াল করতে পারছিলেন না, কারণ ওই জায়গাটা টোটালি তারা জিনেদের ক্ষমতার মধ্যে চলে গিয়েছিলেন। এই কারণে ওইখানে রিচুয়াল করলেও খুব বেশি লাভ হতো না। যে কোনোভাবে ওই জায়গা থেকে রাফিকে বের করে তার বাড়িতে নিয়ে আসা হয় এবং তারপরে রিচুয়াল শুরু হয়। ওই জিনটি রাফির শরীরের মধ্য থেকে বলে যে আমরা আমাদের মতো খেজুর গাছে খেলা করছিলাম, ওরা কেন আমাদেরকে ডিস্টার্ব করতে আসছে, এই কারণে একে ধরেছি, একে ছাড়বো না। যাই হোক, বাঘ পিতন্ডার একটা পর্যায়ে জিনটি রাফিকে ছেড়ে দিতে রাজি হয়, কিন্তু ওই কবিরাজাদাকে সাফ সাফ বলে দেয় যে রাফিকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু এই বাগান ছেড়ে কিন্তু যাব না, আর বাগান থেকে আমাদের চলে যাওয়ার কোনো ধরনের কোনো চেষ্টা তদবির কিন্তু করবি না। যদি ভবিষ্যতে দেখি যে বাগান থেকে আমাদেরকে তাড়ানোর কোনো চেষ্টা করবি বা করিস, তাহলে কিন্তু রাফিকে একদম শেষ করে দিব। যাই হোক, বলা হয় যে না, তারা বাগান থেকে বাগানে কোনো ধরনের কোনো তদবির করবে না, যাতে করে তারা চলে যায়। সেজন্য আপাতত রাফিকে ছেড়ে চলে যায়, আর যেন তাকে ডিস্টার্ব না করে। তো এই শর্তে জিন রাফিকে ছেড়ে দিয়ে চলে যায় এবং রাফির সাথে পরবর্তীতে আর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমরা রাতের বেলা বিভিন্ন সময়ে শুনতে পাই যে কিছু লোকজন চুরি করতে যায়, বিশেষ করে খেজুর গাছের রস চুরি, মানুষের বাড়ির কাঁঠাল চুরি। এটা কিন্তু গ্রাম অঞ্চলে বেশ ঘটে। গ্রামের কিছু দুষ্টু তরুণ সাধারণত এই কাজটি করে থাকে, বয়সের সমস্যার কারণে। একটা সময় আবার এগুলো ঠিক হয়ে যায়, কিন্তু এই কাজগুলো করা কিন্তু মোটেও উচিত নয়। আর এই অনুচিত কাজগুলো করতে গিয়েই বাধে বিপত্তি। কখনো কখনো এমন ভয়ানক ঘটনার সম্মুখীন মানুষ হতে পারে, যার ফলে সারা জীবন সেই সমস্যার প্রভাব বহন করতে হতে পারে।
রাফির ক্ষেত্রে হয়তো বা সেই সমস্যাটি আর পরে ছিল না, কিন্তু এমন অনেক সমস্যা আমরা শুনতে পাই যেগুলো সারাটা জীবন তাকে বহন করতে হয়েছে। আল্লাহ আমাদেরকে এই ধরনের পরিস্থিতির জন্য না ফেলেন, সেই দোয়া আমরা ইনশাল্লাহ নিজেদের জন্য করব, অন্যদের জন্যও করব। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন গোলাম রব্বী ভাই। ওনার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আবদালপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে। আর যে ঘটনাটি মূলত আমরা আজকে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি ওনার এক নানার সঙ্গে ঘটেছিল। তার নাম হচ্ছে ইউসুফ নানা। তার নাম ইউসুফ, কিন্তু ইউসুফ নানা বলেই তাকে তারা ডাকেন আর কি। ঘটনা যখন ঘটেছিল তখন সময়কাল 1992-93 সাল হবে। তখন ওনার বয়স 26, আর দিনটি ছিল রবিবার। ওনার একটা বদ অভ্যাস ছিল, সেটি হচ্ছে টাকা দিয়ে তাস খেলা। কুষ্টিয়াতে এই খেলাটাকে কুরু খেলা বলে। আর রাতের বেলা ওনারা মাঝে মাঝে বন্ধু বান্ধবরা এক জায়গা হতেন, হারিকেন চালিয়ে টাকা দিয়ে তাস খেলতেন। অনেক রাত পর্যন্ত চলতো, এমনকি ফজরের আজান পর্যন্ত তারা এরকম খেলতো। তো দিনটা ছিল রবিবার। ওই রবিবার রাত আনুমানিক 10টার দিকে উনি বাসা থেকে বের হন। আর আগে থেকেই বলা ছিল ওনার এই তাস খেলার যারা বন্ধু বান্ধব আর কি, যে ওনাদের বাসার কাছে একটা অনেক পুরনো ব্রিজ রয়েছে, সবাই সেখানে চলে আসবে। তো ওই রাত্রে উনি একটু আগেই যান এবং গিয়ে দেখেন কেউ আসে নাই। অপেক্ষা করতে থাকেন। এরপর একজন আসলো, তার নাম হচ্ছে রাসেল। বয়সে তার থেকে অনেক ছোট। তারপরে একে একে অন্যরাও চলে আসে। টোটাল 5 জন। ওনারা একটা নদীর পাড়ে চলে যান। ওই নদীর পাড়ে একটা বাগানও আছে। নদীটির নাম হচ্ছে কুমার নদী। যদিও বা এই নদী নিয়েও অনেক ঘটনা আছে বলে গোলাম রব্বী ভাই আমাদেরকে জানিয়েছেন, বলেছেন যে তিনি পরে এই ঘটনাগুলো দেবেন। তো যাই হোক, সবাই সেখানে যায়। ওদিকে কি হয়, এই ইউসুফ নানা যিনি, উনি ওই রাত্রে খেলতে গিয়ে ওনার যত টাকা পয়সা ছিল সব খুইয়ে ফেলেন, হেরে যায় আর কি। তো টাকা যেহেতু শেষ হয়ে গেছে, তো উনি চিন্তা করলেন যে আর বসে থেকে লাভ কি, বাড়ি চলে যাই। অন্যদের থেকে বিদায় নিয়ে উনি বাড়ির দিকে রওনা দিলেন। একে একে আসতে হবে সেই নদীর পাড় দিয়ে। আর নদীর পাড় দিয়ে আসতে অনেক আগের একটা পুরনো বট গাছ আছে। ওই সাইড দিয়ে অনেকেই রাতের বেলা টেটা দিয়ে মাছ ধরে, কিন্তু ওই রাত্রে উনি দেখলেন যে কেউ নাই। আর ওনার হাতে একটি টর্চ লাইট ছিল, ছোট্ট একটা, যার কারণে খুব একটা বেশি ভয় উনি পাচ্ছিলেন না। আর ভয় উনি পানও না, বেশ সাহসী একজন মানুষ। টর্চের আলো ফেলে উনি বাড়ির দিকে আসছেন। তো উনি যখন আসছিলেন, হঠাৎ করে ওনার প্রকৃতির ডাক আসে। ওইখানে ওই পুরাতন বট গাছের ওইখানে উনি যান। তো যাই হোক, ওনার কাজ শেষ করে আবার উনি বাড়ির দিকে রওনা দেন। একটু পথ যেতেই পেছন থেকে একটা শব্দ ভেসে আসে। কণ্ঠটা ছিল রাসেলের। ওই যে সে যখন ব্রিজের কাছে অপেক্ষা করছিল, প্রথমে যে ছেলেটা এসেছিল তার নাম ছিল রাসেল। তো ওই রাসেল পেছন থেকে ডাকছে, ইউসুফ ভাই দাঁড়ান। তো সে দাঁড়ায়। এখন ইউসুফ নানা উনি মনে করেছেন যে রাসেলও মনে হয় খেলায় তাড়াতাড়ি হেরে গেছে, টাকা পয়সা, এই জন্য সেও আসছে। তো চিন্তা করলো থাক, দুইজন গল্প করতে করতে যাই বাড়ির দিকে, খারাপ কি। তো দুজন একসাথে হাঁটা শুরু করলো, আগেও না পিছেও না, পাশাপাশি। তো ইউসুফ নানা রাসেলকে জিজ্ঞেস করছেন, কি রাসেল, তুইও কি আমার মতো টাকা পয়সা আজকে সব খুইয়ে ফেললি নাকি? তখন রাসেল উত্তর দেয়, শুধু উত্তর দেয়, অন্য কিছু বলে না। তো দুজন হাঁটতেছে বাড়ির দিকে। ইউসুফ নানা অনেক কথাই বলে, কিন্তু রাসেল কোনো কথা বলে না। তো দুজন কথা বলতেছে, হঠাৎ করে ইউসুফ নানা খেয়াল করে
রাসেল নাই পাশে। রাসেল কোথায় গেল? পেছনে পড়ে গেল নাকি? পেছন দিকে টর্চ মারেন, রাসেল কোথাও নাই। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, রাসেল কোথায় গেল? তো এই চিন্তা করতে করতে হঠাৎ করে মনে হলো ওনার পাশ দিয়ে একটা দমকা বাতাস চলে গেল। ওই সময় কিন্তু আশেপাশে কোনো গাছের পাতাও নড়ছিল না। হঠাৎ করে দমকা বাতাস ওনার পাশ দিয়ে চলে গেল। এই দমকা বাতাসের কারণে উনি বেশ ভয় পান। কি ব্যাপার, কি হলো এটা? রাসেল কই গেল আর হঠাৎ করে দমকা বাতাস লাগলো কেন? ওনার ভয় লাগার পেছনে কারণ ছিল যে এই ধরনের ঘটনা উনি শুনেছে যে রাতের বেলা একা একা হাঁটতে গেলে অনেক সময় গায়ে যদি দমকা বাতাস লাগে তাহলে বুঝতে হবে সাথে কোনো অশরীরই লেগে গেছে। উনি সাহসী মানুষ ছিলেন যদিও, তারপরেও ওই সময় ওই জিনিসটার কথা মনে পড়ে যায়, যেহেতু রাসেলের সাথে ছিল হঠাৎ করে নাই। এই কারণে ওই পুরাতন কথাগুলো ওনার মনে পড়ে গিয়েছে, মুরব্বীরা যেগুলো বলেছিল। উনিও ওনার মতো করে আবার একটু ভয়ে ভয়েই আবার পথ চলা শুরু করে দেন বাড়ির উদ্দেশ্যে। কয়েক মিনিট হাঁটার পর হঠাৎ করে দেখে রাসেল সামনে দাঁড়িয়ে আছে তার দিকে মুখ করে। উনি খুবই অবাক হন এবং বলেন, কি রে, তুই কিভাবে সামনে চলে আসলি? একটু আগে তোকে খুঁজলাম, পেছনেও দেখলাম না, পাশেও দেখলাম না, তুই আমার সামনে কেমনে আসলি? উত্তরে রাসেল যেটা বলে সেটা হলো, তুই এটা কেন করলি? এই কথা শোনার সাথে সাথে ইউসুফ নানা তো অবাক, কি রে রাসেল এসব কি বলে, আমি আবার কি করলাম? তো ইউসুফ নানা চিন্তা করছে যে খেলার মধ্যে যেহেতু তাস খেলছি, কোনো ধরনের কোনো ফল্ট হয়েছে কিনা যেটা ও খেয়াল করছে, যার কারণে এটা বলতেছে। তো উনি চিন্তা করেন, না তো খেলছি তো ভালো মতোই খেলছি, কোনো ধরনের ফল্ট তো করি নাই, আর রাসেলের সাথে তো কোনো ধরনের কারচুপি করি নাই, রাসেল কেন এটা বলতেছে? এই কথা বলতে মানে চিন্তা করতে করতে, মানে রাসেল তো বলছে এই কথা, সে চিন্তা করতে করতে হঠাৎ করে দেখে কি রাসেলের যে আকৃতিটা, এইটা স্বাভাবিক আকৃতি থেকে 4-5 গুণ বড় হয়ে গেছে এবং ভয়ানক একটা অবয়বে পরিণত হয়েছে। তার হাতে টর্চ লাইট ছিল, সেই টর্চ লাইটটার সামনে মারে, তখন দেখে এটা আর সেই রাসেল না। এর সমস্ত শরীর কালো কুচকুচে লোমে ভর্তি এবং লোমগুলো চকচক করছে টর্চের আলো পাওয়ার পর। মনে হচ্ছে বড় আকৃতি একটা গরিলা সামনে দাঁড়িয়ে আছে এবং চোখগুলো লাল টকটকে, অনেকটা আগুনের গোলার মতো ধারণ করেছে। ওই অবয়বটি বলে ওঠে, আজকে তোকে মেরেই ফেলবো, তোর আর নিস্তার নেই, তুই আমার বসে থাকার জায়গা অপবিত্র করেছিস। এই কথা বলতে বলতেই থপ করে ইউসুফ নানার গলা চেপে ধরে, এবং গলা চেপে ধরেই যে মানে ক্ষান্ত হয়েছে তা না, ধরাম করে একটা আছাড়ও মেরে দেয়। এই হঠাৎ করে আছাড় খেয়ে ওনার কোমরে এবং পায়ে প্রচন্ড ব্যথা লাগে। এরপর ইউসুফ নানা ওইটার হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করছিলেন। ওই জিনিসটা কি হয়, হঠাৎ করে ইউসুফ নানার পা টেনে ধরে এবং টেনে ধরে তাকে টানতে টানতে ওই কুমার নদীর দিকে নিয়ে যাচ্ছে। উনি বুঝতে পারেন যে ওনার জীবনের আজকেই সমাপ্তি, আর বাঁচার কোনো উপায় নেই, কারণ ওই প্রাণীটার সাথে লড়াই করে উনি কোনোভাবেই জিততে পারবেন না। এরপর ওনার আর কিছু মনে নেই। পরদিন সকালবেলা উনি ওনার নিজের বাড়ির বিছানায় আবিষ্কার করেন। তো বাড়ির লোকজন বলে যে রাতের বেলা ওই এলাকারই ওই গ্রামেরই 2জন জেলে মাছ ধরতে যাচ্ছিল। তো তারা টর্চ লাইট জ্বালিয়ে যখন মাছের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছিল, হঠাৎ করে কাদার মধ্যে থপ থপ শব্দ শুনতে পায়। তারা যখন টর্চ লাইট ঘুরায় এবং ওইদিকে টর্চ লাইট ধরে, মানে যেদিক থেকে শব্দ আসছিল, তারা চিন্তা করছে মাছ টাছ হবে আর কি, মাগুর মাছ বা এই টাইপের কোনো মাছ কাদার মধ্যে শব্দ করছে কিনা, আটকে গেছে এই জন্য শব্দ করছে। কিন্তু তারা যখন টর্চ মারে তারা দেখে যে কালো একটা অবয়ব একটা মানুষকে কাদার মধ্যে টেনে নিয়ে যাচ্ছে এবং তারা মানে ওই অবয়বটা ওই মানুষটাকে
কাদার মধ্যে গেড়ে ফেলার চেষ্টা করছে। এখন ওই অবয়বটা যে কে তারা কিন্তু দূর থেকে বোঝে নাই, তারা চিৎকার করে উঠছিল, এই কে রে তুই, কে, কি করিস? তখনই নাকি ওই অবয়বটা পানির ভিতরে ঝাঁপ দিয়ে অদৃশ্য হয়ে যায়। তখন ওই দুইজন লোক তাড়াতাড়ি সেখানে যায়, গিয়ে দেখে ইউসুফ নানা পড়ে আছে। তখন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আর 1 মিনিটেরও কম সময় যদি দেরি হতো তাহলে হয়তো ইউসুফ নানাকে ওখানেই মৃত্যুবরণ করতে হতো এবং তার এই মৃত্যু ইতিহাস চিরকালের জন্য চাপা পড়ে যেত যে তিনি কেন মারা গিয়েছিলেন। কারণ তিনি জীবিত ছিলেন বলেই কিন্তু আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে কি হয়েছিল, তাই না? তো যাই হোক, পরবর্তীতে একজন কবিরাজকে ডাকা হয়। কবিরাজ নির্দিষ্ট একটা রিচুয়াল করে তাকে ঝাড়ফুঁক করেন। মোটামুটি তার ঝাড়ফুঁকে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। ইউসুফ নানা এখনো জীবিত আছেন। তিনি একটি মুদি দোকান চালান। ওনার বয়স এখন প্রায় 56-57 বছর এরকম আর কি, বা 55-56-57 এরকম একটা বয়স আর কি। তো গোলাম রবি ভাই আমাদেরকে বলেছেন যে কুষ্টিয়া সদর উপজেলার এই ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আবদালপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে কেউ যদি আসেন তাহলে ইউসুফ নানার এই ঘটনার সত্যতা যাচাই করতে পারবেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে সুদূর সৌদি আরব থেকে পাঠিয়েছেন আকাশ আহমেদ ভাই। ওনার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার শালদা গ্রামে। ঘটনাটি ওনার গ্রামেরই ঘটনা এবং ওনার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময়কাল খুব বেশি দিন আগের নয়, বছর খানেক আগের ঘটনা। উনি সৌদি আরব যাওয়ার আগে ডিশ লাইনের বিজনেসের সাথে যুক্ত ছিলেন। উনি সহ ওনার আরো কিছু বন্ধু বান্ধব মিলে ওই এলাকায় ডিশ লাইনের সংযোগ দিতেন বিভিন্ন বাসা বাড়িতে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। তো যারা ডিশ লাইনের ব্যবসা করেন ওনাদের কিন্তু 24 আওয়ার্স সবসময় অ্যালার্ট থাকতে হয় যে কোথা থেকে ফোন আসলো, কোন বাড়িতে লাইনের সমস্যা হচ্ছে, সাথে সাথে সেখানে গিয়ে লাইনটা ঠিক করে দিয়ে আসতে হয়। এটা কিন্তু আমরাও দেখি যে বাসা বাড়িতে কিন্তু ইন্টারনেট সংযোগ বা ডিশ লাইনের এই সমস্যাগুলো হওয়ার সাথে সাথে আমরা যখন ফোন করি তারাও সাথে সাথে চলে আসে। তো এই জন্য সবসময় অ্যালার্ট থাকতে হয়। হঠাৎ করে ওনাদের কাছে একটা ফোন আসে যে ওনার যে গ্রাম, ওই যে শালদা গ্রাম, ওইখানে ডিশ লাইনের সমস্যা। এখন সমস্যার যেই শুরুটা মানে কোথায়, এই জিনিসটা কিন্তু তাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখন তারা অনেক চেষ্টা করছে, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়, সন্ধ্যা গড়িয়ে রাত হয়, কিন্তু কোন জায়গায় যে সমস্যাটা, এই সমস্যাটা ওনারা ফাইন্ড আউট করতে পারছেন না। তো এরকম চেষ্টা করতে 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 হঠাৎ ওনাদের মনে হলো যে আচ্ছা, একটা লাইন তো বটখোলার পাশ দিয়ে যে বিষের বাগান রয়েছে সেইখানে একটা লাইন আছে, ওইখানে একটা বক্স আছে। ওই বক্সের সমস্যার কারণে ওই গ্রামের কিছু কিছু জায়গায় সমস্যা হয়নি এরকম না তো। তখন এই চিন্তাটা যখন তাদের মাথায় আসলো, তখন এই আকাশ আহমেদ ভাই ওনার অন্য বন্ধুদের সাথে শেয়ার করলেন যে চল যাই ওই বিষের বাগানের ওইখানে যাই, ওখানে গিয়ে ওই বক্সটা একবার চেক করে আসি, তা না হলে আমাদেরকে অন্য ব্যবস্থা নিতে হবে যদি ওইখানে সমস্যা না থাকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওই বিষের বাগান যেটা, ওইটার আগে বটখোলা নামক একটা জায়গা রয়েছে। তো ওইখানে একটি শ্মশান রয়েছে, ওখানে অনেক প্যারানরমাল ঘটনা ঘটে। আর এই যে বিষের বাগান যেটা, এই বিষের বাগান এই জায়গাটাতে দিনের বেলাতেই লোকজন সচরাচর যেতে চায় না, গেলেও 4 থেকে 5 জন একসাথে যায়, 2 জনও যেতে চায় না। ওই বাগানের মধ্যে কিন্তু আম গাছ রয়েছে, গাব গাছ রয়েছে, বিভিন্ন ফলের গাছ রয়েছে এবং বাগানের এই মাথা থেকে ওই মাথা হেঁটে যেতে হলে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগে। বেশ ঘন জঙ্গল, এখন একটা হালকা হয়ে গেছে এটা আমাকে বলেছেন। তো ওইখানে দিনের বেলাতেও লোকজন কম যেত, ওই ফল খাওয়ার জন্য কম যেত। আর ফল খাওয়ার জন্য লোকজন যেত কারণ ওইখানে নিষেধ করার মতো বা ধমক দেওয়ার মতো লোকজন আসলে সেভাবে ছিল না বললেই চলে, এই জন্য লোকজন যেত, কিন্তু একা একা কখনোই কেউ যেত না।
দিনের বেলাতে লোকজন ভয় পেত, আর দিনের বেলা গেলেই মনে হতো যে সন্ধ্যা নেমে এসেছে। ওই বাগানের মধ্যে আলো এত কম থাকতো, মানে খুবই আবছা আলো থাকতো। যাই হোক, তো আকাশ আহমেদ ভাই যখন ওনার বন্ধুদেরকে বলেন যে ওই বিশের বাগানের ভিতরে যাব, ওইখানে একটা বক্স আছে, ওই জায়গাটা দেখে আসি কোনো সমস্যা আছে কিনা। অন্য বন্ধুরা বলে যে না বাবা, এত রাতের বেলা ওইখানে যাব না, সকালবেলা যাব, এখন রাতের বেলা যাওয়া সম্ভব নয়। অন্য বন্ধুরা যেতে চাচ্ছে না। এদিকে আকাশ আহমেদ ভাই যেতে চাচ্ছেন, তার পেছনে কারণ হলো যে ওনার বাড়িতেও ডিশ লাইনের সংযোগ ছিল না। এখনই বাড়িতে যাবেন, ওনার বাসা থেকেও ফোন করছিল বাড়িতে ডিশ লাইনের সংযোগ নেই, আর উনিও বাড়িতে গিয়ে টেলিভিশন দেখবেন। এই কারণে ওনার কিন্তু ওই জিনিসটা ঠিক করার জন্য বেশ তাড়া ছিল বললেই চলে, যে ঠিক করতেই হবে। তখন উনি বন্ধুদেরকে বললেন যে আচ্ছা ঠিক আছে, তোরা থাক, তোরা অন্তত এখানে থাক, আমি যাই ভেতরে। তখন ডিশ লাইন সংযোগ ঠিক করার জন্য একটা প্লাস, একটা টেস্টার, এই জিনিস নিয়ে উনি ওনার বাইক নিয়ে বিশের বাগানের ভেতরে চলে যান। ভেতরে একটা বড় আম গাছের সাথে একটা বক্স লাগানো ছিল, আর দূর থেকে ওই বক্সে ইলেকট্রিক সাপ্লাইটা দেওয়ার জন্য কিন্তু বিদ্যুতের তারও টেনে আনতে হয়। তো উনি যখন ওই আম গাছের কাছাকাছি এসেছেন, আসার পর উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই বক্সের লাইট জ্বলছে না। তার মানে হচ্ছে সমস্যাটা এই বক্সেই। তো উনি চিন্তা করলেন যেহেতু উনি একা এসেছেন, এই কারণে উনি বাইকের স্টার্ট বন্ধ করবেন না, বাইকটা স্ট্যান্ড করিয়ে রেখে ইঞ্জিন বন্ধ করেন নাই। বাইকের যে হেডলাইট সেটা কিন্তু জ্বলছিল, ওই হেডলাইটটা ওই আম গাছের দিকে মুখ করে উনি বাইকটা রেখেছেন, এবং বাইক থেকে নেমে উনি ওই আম গাছের দিকে যান। উনি স্পষ্টই বুঝতে পারছেন যে ওই বক্সে ইলেকট্রিক সাপ্লাইয়ের যে পয়েন্টটা, ওই পয়েন্টটা খুলে গেছে। খুলে গেছে বলতে ওখানে যে প্লাগটা দেওয়া ছিল সেই প্লাগটা ঢিল হয়ে গেছে বা খুলে গেছে, এরকমটা। ওটা জাস্ট ঠিক করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো উনি যে কাজটি করেছেন সেটা হলো যে ওই গাছের যে ডাল রয়েছে আশেপাশে, অনেক কষ্ট করে সেই ডাল ধরে উঠে ওই প্লাগটা ঠিক করে জাস্ট খালি নিচে নেমেছেন। এমন একটা সময় হঠাৎ করে ওনার যে বাইক যেটা ছিল, ওই বাইকের স্টার্ট এবং লাইট দুটোই বন্ধ হয়ে যায়। তো আচমকা এই অন্ধকার এরকম ভয়ানক জায়গায় বাইকের স্টার্ট এবং লাইট বন্ধ হওয়ার কারণে উনি বেশ ভয় পেয়ে যান। আর ভয় পেয়ে যান বিষয়টা এখানেই জাস্ট খালি ভয় পাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। যখনই লাইটটা বন্ধ হয়ে গেছে, উনি সজোরে প্রচন্ড একটা থাপ্পড়, মানে ভয়ানক এক থাপ্পড় উনি অনুভব করেন ওনার মুখে। এক থাপ্পড়ে উনি 5 থেকে 6 হাত ছিটকে পড়ে যান। ছিটকে পড়ে যাওয়ার পর উনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়ানোর পরে উনি ওনার চোখের সামনে অদ্ভুত একটা জিনিস দেখতে পাচ্ছেন। অসংখ্য জোনাকি পোকা মনে হচ্ছে হঠাৎ করে ওনার সামনে চলে এসেছে। এখন থাপড় খাওয়ার পর হতে পারে যে অনেক সময় আমরা চোখে ধাঁধা দেখি, বিষয়টা এরকমও হতে পারে, কিন্তু উনি অসংখ্য জোনাকি পোকা দেখছিলেন। এরপরে ওনার কিছু সময়ের জন্য কিছুই আর মনে করতে পারছিলেন না। হঠাৎ করে উনি ফিল করেন যে ওনার পকেটে মোবাইল বাজছে। তো মোবাইলটা যখন উনি বের করার জন্য পকেটে হাত দিয়েছেন, হঠাৎ করে উনি চিন্তা করে, আরে আমার পায়ের কাছে পানি কেন? উনি ভালো করে তাকিয়ে দেখেন ওই বাগানের মধ্যে একটি পুকুর রয়েছে। ওই পুকুরটাও ভয়ানক পুকুর। উনি ওই পুকুরের মধ্যে কিছুটা নেমে এসেছেন, আর এমত অবস্থায় ওনার ফোন কল এসেছে। উনি চিন্তা করছেন যে আমি ছিলাম ওই গাছের কাছে, আমি পুকুরে আসলাম কিভাবে? উনি ফোন কল যখন রিসিভ করেন, এক বন্ধু ফোন করেছে, এই কিরে কি হয়েছে? বলে যে আমি তো ওই যে এটা ঠিক করতে আসছিলাম। তখন ওরা বলছে যে এই এত শব্দ কিসের, তোর কি ফোনে সমস্যা হয়েছে নাকি? তখন উনি খেয়াল করেন যে আশেপাশে এমন ঝড় শুরু হয়েছে, মানে গাছপালা ভেঙে যাচ্ছে এমন একটা অবস্থা, প্রচন্ড বাতাস। অথচ অন্য জায়গায় কিন্তু কোনো বাতাস নেই। মানে ওনার বন্ধুরা তো বাগানের বাইরে অপেক্ষা করছে, কোনো বাতাস নেই কোথাও, বাগানের ভেতরে প্রচন্ড বাতাস। এবং ওই বাতাসে
তার কথা বলাও ব্যাহত হচ্ছে এবং ওই বন্ধুরা ওই পাশ থেকে শুনতে পাচ্ছে যে প্রচন্ড বাতাসে এমন একটা নয়েজ সৃষ্টি হচ্ছে যে কথাই ভালো করে বোঝা যাচ্ছে না। আকাশ আহমেদ ভাই কিন্তু উনি এই ঝড়ো আবহাওয়া দেখছেন, কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখছেন আকাশ পরিষ্কার। উনি বুঝতে পারেন যে ভয়ানক কোনো সমস্যায় আমি পড়ে গেছি নিশ্চিত, না হলে আমি এভাবে পুকুরের মধ্যে কেন চলে আসব। উনি তাড়াতাড়ি পুকুর থেকে উঠে পড়েন। উঠে উনি ওনার বাইক যেদিকে আছে সেই দিকে যান। উনি যখন গাছ থেকে নেমে এসেছিলেন তখন ওই যে থাপ্পড় খাওয়ার পর ওনার হাতে যে প্লাস বা টেস্টার যেগুলো ছিল ওগুলো কিন্তু ছিটকে পড়ে গিয়েছিল। তো সেগুলো তো খোঁজার মতো আসলে অবস্থা উনি আর ওই অবস্থায় উনি ছিলেন না। তো উনি মোবাইলের লাইট জ্বালিয়ে ওনার বাইকের দিকে চলে আসেন। উনি বাইকের দিকে এসে যখন উনি মানে ওই টেস্টার বা এই জিনিসগুলো খোঁজার চেষ্টা করছেন উনি পেয়েও যান। তো উনি যখনই ওই প্লাসটা ওঠানোর জন্য মানে একটু ঝুঁকে পড়েন মাটির দিকে, তখনই পেছন থেকে আর একটা ধাক্কা উনি অনুভব করেন, ভয়ানক এক ধাক্কা। এক ধাক্কায় উনি ছিটকে ওনার বাইকের কাছে গিয়ে পড়েন, ওনার বাইকের সাথে ধাক্কা খান উনি। এরপরে উনি আসলে পেছন দিকে কি আছে না আছে এইটা উনি খেয়াল করার মতো সুযোগ পাচ্ছিলেন না। এরপরে ওনার কাছে মনে হলো কেউ ওনাকে টেনে ধরে কোনো দিকে ছুঁড়ে মারলেন, এবং ছুঁড়ে মারার পর পাশে একটা ওই কাঁটাওয়ালা একটা ঝোপ ছিল, ওই গাছে ছোট ছোট কাঁটা হয়, ওর মধ্যে দিয়ে গেলে ওই ছোট ছোট কাঁটা শরীরে লেগে যায় এবং ওটা লাগলে প্রচন্ড ব্যথা লাগে। তো উনি ওই ঝোপের কাছে গিয়ে ছিটকে পড়েন এবং ওখানে ওই কাঁটাগুলো ওনার শরীরে বিঁধে যায়, প্রচন্ড ব্যথা পান। তো উনি ওই অবস্থাতেই যে দোয়া দুরুদ পারেন সেগুলো পড়তে পড়তে উনি চিন্তা করেন যে বাইকে একবার উঠে স্টার্ট দিতে পারলে আমি এখান থেকে তাড়াতাড়ি বের হবো, বাইক রেখে এখান থেকে যেতে পারবো না, কারণ বাইক যদি ধরি, বাইক তো লোহা, তাহলে হয়তোবা বাঁচতে পারবো। উনি তারপরও উনি বাইকের দিকে ছুটে যান। বাইকটা দেখা যাচ্ছিল ওই সময়, মানে অন্ধকারের মধ্যেও বাইকের কাছে ছুটে যায়, বাইকের উপর উঠে পড়েন এবং সেলফ স্টার্টার যেটা ওইটা একবার প্রেস করার সাথে সাথে বাইক স্টার্ট নেয় এবং উনি পিক আপ দিয়ে দ্রুত ওইখান থেকে বের হয়ে যান। মানে কিভাবে যে বের হয়েছেন এটা উনি নিজেও জানেন না। ওই অবস্থায় উনি যদি ওইখানে অ্যাক্সিডেন্ট করতেন কোনো গাছের সাথে আরো ভয়ানক কোনো দুর্ঘটনা ঘটতো, কিন্তু আল্লাহর রহমতে উনি ওই বাগান থেকে বের হতে পেরেছিলেন। বাগানের বাইরে ওনার বন্ধুরা অপেক্ষা করছিল। বন্ধুদেরকে দেখে উনি সাহস ফিরে পান, কিন্তু এরপরে আবার হঠাৎ করে কি হয়েছে ওনার আর মনে নাই। ওনার যখন সেন্স ফেরে তখন উনি ওনার বাড়িতে। উনি জিজ্ঞেস করেন যে কি হয়েছিল। ওনার বন্ধুদের কাছ থেকে যে তথ্য শুনেছিলেন, তার পরিবারের সদস্যরা বলেছিলেন যে তুমি তোমার বন্ধুদের কাছে যাওয়ার সাথে সাথে এলোমেলো আচার আচরণ শুরু করেছিলে এবং তার এক বন্ধুর কলার চেপে ধরেছিল, তারপর গলা টিপে ধরেছিল, মানে মরণাপন্ন অবস্থা হয়ে গিয়েছিল। এমন অবস্থা অন্য বন্ধুরা ছাড়াতে পারছিল না, কারণ তার শরীরে মনে হচ্ছে 5-6 জন মানুষের শক্তি চলে এসেছে। অনেক কষ্টে তাকে ধরে বাইকে উঠানো হয় এবং তাকে বাড়িতে নিয়ে আসা হয়। আর বাইকে যখন উঠানো হয় এরপরে সে সেন্সলেস হয়ে যান, তারপর তার সেন্স ফিরেছে। এরপর একজন হুজুরকে ডাকা হয়। তো সেই হুজুর বলেন যে ওই বাগানে ভয়ানক একটি পিশাচ রয়েছে, একটি না একাধিক রয়েছে। রাতের বেলা ওখানে গিয়েছে, বাইকের আলো জ্বালিয়েছে, এটা আসলে ওদের পছন্দ হয়নি। আর ওই গাছের কাছে যখন সে যায় তখন এই আকাশ আহমেদ ভাইয়ের পা নাকি ওই পিশাচের শরীরে লেগেছিল, এই জন্য সে খুব ক্ষিপ্ত হয়েছিল, যার কারণে সে চর মেরে ফেলে দিয়েছিল তাকে। এবং চর মেরে ফেলে দেওয়াতেই সে সীমাবদ্ধ ছিল না, ওই পিশাচটা চিন্তা করেছিল ওই পুকুরের মধ্যে চুবিয়ে তাকে মেরে ফেলবে। এই জন্য সে তাকে মায়াজালে আবদ্ধ করে পুকুরের দিকে নিয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে মোবাইল ফোনে কল আসার কারণে তার ওই মায়াজালটা কেটে যায়। এখন সে চলে আসে উপরের দিকে। চলে আসার পরে ওই পিশাচ আরো ক্ষিপ্ত হয় এবং তাকে আবারও আঘাত করে। যাই হোক, একটা পর্যায়ে সে যখন তার বন্ধুদের কাছে চলে আসতে সক্ষম হয়, আবারও ওই পিশাচটি তার শরীরের উপর ভর করে। একটা পর্যায়ে পিশাচটি তার দেহ ছেড়ে চলে যায়, কিন্তু পরবর্তীতে ওই পিশাচটি তার শরীরে আর আসেনি। মানে ঘটনাটা এরপরেই মানে আর যে এগিয়েছে বিষয়টা এরকম নয়, ওটা ওখানেই শেষ হয়ে যায়। হুজুর তাকে ঝাড়ফুঁক করেন, এরপরে ওনার সাথে আর তেমন কোনো সমস্যা হয়নি। তো এটি ছিল ঘটনা।